নমস্কার, আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। এখন এই মুহূর্তে আমাদের এই প্যানেলে আলোচনা হবে অবশ্যই ভোটে কে এগিয়ে রয়েছে, কে জিতিয়ে রয়েছে, পিছিয়ে রয়েছে কে। কিন্তু একেবারে প্রথমে আমরা নজর রাখবো ভবানীপুর কেন্দ্রের দিকে। ভবানীপুরের ছবিটা একবার আপনাদেরকে দেখাবো। ভবানীপুরে দেখতে পাচ্ছেন আপনারা 10ম রাউন্ড গণনার শেষে ফলাফল আসছে ভবানীপুর থেকে। ভবানীপুরে 12,131 ভোট এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 12,131 ভোট। 10ম রাউন্ড গণনার শেষে ফলাফল ভবানীপুরে আপনাদেরকে জানাচ্ছি। প্রায় 12,000-এর মতো ভোট, সেই ভোটে কিন্তু এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় 12,000-এর বেশি ভোটে। কিন্তু আমরা মোটের উপর যে পরিসংখ্যান আসছে সামনে, তাতে আমরা দেখতে পাচ্ছি রাজ্যে ব্যাপকভাবে বিজেপির ক্ষমতায় আসার একটা প্রবল হাওয়া চলছে এবং যেখানে দেখতে পাচ্ছি প্রায় 200-র কাছাকাছি বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছে। এখনো পর্যন্ত যে তথ্য, ভবানীপুরের যে তথ্য আমরা দেখতে পাচ্ছি, যে নিকটতম প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীকে পিছনে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় 12,131 ভোটে এগিয়ে রয়েছে। তবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মারাত্মক টক্কর চলছে। যদিও আপনাদেরকে বলে রাখি যে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন। নন্দীগ্রামে পবিত্র কর তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী, তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন। আমাদের কাছে শেষ পাওয়া যে খবর, তবে অবশ্যই যেটা জানাবো যে 10ম রাউন্ডের গণনা হয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু গণনার অনেকটা বাকি রয়েছে। স্লো কাউন্টিং হচ্ছে এরকম কিন্তু একটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয়েছে বারবার করে, যে অত্যন্ত স্লো কাউন্টিং হচ্ছে। তবে 10ম রাউন্ডের গণনা কিন্তু মোটামুটিভাবে মধ্যম মাত্রা বলতে পারি। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 12,131 ভোটে এগিয়ে রয়েছেন শেষ পাওয়া খবর পর্যন্ত। আসুন আমরা এই মুহূর্তে দেখাবো একবার স্ক্রিনে দেখা যে কে কত আসন এগিয়ে রয়েছে। মোট 293টি বিধানসভা আসন এবার নির্বাচন হয়েছে বিধানসভা, তাতে আমরা দেখতে পাচ্ছি 193 আসনে বিজেপি এগিয়ে রয়েছে। বাম এবং আইএসএফ জোট, তারা কিন্তু 3টে আসন এগিয়ে রয়েছে। আর তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত 100-এর গণ্ডি পার করতে পারেনি, অর্থাৎ ট্রিপল ডিজিট ফিগার এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস ছুঁতেই পারেনি। 94টি আসনে তৃণমূল কংগ্রেস তারা এগিয়ে। অন্যদিকে বিজেপি প্রায় 200 আসন পার করতে চলেছে এখনো পর্যন্ত। যে প্রাপ্ত এগিয়ে থাকার যে আমরা যে ট্রেন্ড পাচ্ছি তাতে 193। অন্যদিকে বাম এবং আইএসএফ জোট, তারা 3টে আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস কিন্তু প্রথমে এগিয়ে থাকলেও তারা কিন্তু আসন লুজ করেছে, অর্থাৎ পিছিয়ে গেছে। আবার তারা 3টি বিধানসভায় তারা এগিয়ে ছিল। আমরা এখন এই মুহূর্তে পরের যে খবরে যাব সেটা হচ্ছে বনগাঁ দক্ষিণের খবর আপনাদেরকে দেখায়। আসুন, বনগাঁ দক্ষিণ কেন্দ্রের 6ষ্ঠ রাউন্ড শেষ হয়েছে গণনার, অর্থাৎ মোটামুটিভাবে 6 থেকে 11 রাউন্ড পর্যন্ত বিভিন্ন জায়গায় গোনা হয়েছে। 7,555 ভোটে এগিয়ে বিজেপির প্রার্থী। বনগাঁ দক্ষিণ কেন্দ্রে 6ষ্ঠ রাউন্ড শেষ। বনগাঁ দক্ষিণের খবরটা একবার আমরা দেখাচ্ছি আপনাদের। 7,555 ভোটে এগিয়ে বিজেপির প্রার্থী স্বপন মজুমদার এগিয়ে রয়েছেন প্রায় 7,000। বনগাঁ উত্তর, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা বনগাঁ উত্তর, 7ম রাউন্ডের গণনা শেষ হয়েছে। 8,333 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। পাশাপাশি আমরা উত্তর 24 পরগনার একের পর এক আসন দেখাচ্ছি। বাগদার আসন আপনাদেরকে দেখাচ্ছি। বাগদা কেন্দ্রে 10ম রাউন্ডের গণনা শেষ হয়েছে এবং এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সোমা ঠাকুর, অর্থাৎ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর বাগদা থেকে এগিয়ে রয়েছেন। পিছিয়ে তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। পাশাপাশি আমরা উত্তর 24 পরগনার আরেকটি কেন্দ্র, যেখানে হচ্ছে গাইঘাটা। উত্তর 24 পরগনার 33টি যে বিধানসভা আসন রয়েছে, একের পর এক ফলাফল দেখাচ্ছি। বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বনগাঁ থেকে এগিয়ে রয়েছেন। বনগাঁ উত্তরে গাইঘাটা কেন্দ্র দেখুন, গাইঘাটা কেন্দ্রের 7ম রাউন্ডের গণনা শেষ। গাইঘাটায় কে এগিয়ে রয়েছে? গাইঘাটাতে কিন্তু বিজেপি এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। গাইঘাটার বিজেপি মনোনীত প্রার্থী সুব্রত ঠাকুর অনেকটা ভোটে এগিয়ে গিয়েছেন, প্রায় 17,840 ভোটে। 17,840 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর। আসুন এবার আজকের এই আলোচনায় আমরা আপনাদেরকে পরিচয় করে দেব যে যারা আজকের এই অনুষ্ঠানে আলোচনায় আমাদের সঙ্গে এই প্যানেলে রয়েছেন। আসুন এক এক করে পরিচয় করাই। আমাদের সঙ্গে রয়েছেন রিমা কিসকু, বিজেপির মুখপাত্র, স্বাগত জানাই দিদিকে আজকের অনুষ্ঠানে। জাতীয় কংগ্রেস মুখপাত্র সুজিত কুমার পাটোয়ারি আমাদের সঙ্গে রয়েছেন, সুজিত বাবুকে স্বাগত। সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক আলোচক প্রফেসর আজিজুল বিশ্বাস, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। ঠিক এই যে এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া, আমি আজিজুলদার থেকে জানবো। আজিজুলদা,
এই যে প্রায় কোনো জায়গায় ষষ্ঠ, কোনো জায়গায় সপ্তম, কোনো জায়গায় দশম রাউন্ড, আমাদের কনক্লিউশনে আসতে গেলে কত রাউন্ড পর্যন্ত মূলত অপেক্ষা করাটা উচিত? দর্শকদের জন্য কি বলবেন? প্রচুর কর্মী সমর্থক তারাও কিন্তু এই অনুষ্ঠান দেখছে। এমনিতে যদি ইলেকশন কমিশনের যে সাইট, তাতে করে প্রাপ্ত ভোট শতাংশের বিচার যদি করি, এই ট্রেন্ডটা কিন্তু আমি সকাল থেকে লক্ষ্য করছি। তাতে করে ভারতীয় জনতা পার্টি কম বেশি 45% ভোট নিয়ে এগোচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস 41-42% এই রকম একটা শতাংশ নিয়ে এগোচ্ছে। মোটামুটিভাবে 3%, 3.5% ভোটের ডিফারেন্স, এবং আসনের নিরিখেও মোটামুটি 100 আসনে বিজেপি তৃণমূলের চেয়ে এগিয়ে আছে। সুতরাং এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে যে এমনিতেই তো ক্লিয়ার ম্যান্ডেট, বিভিন্ন জেলা, যে জেলাগুলো তৃণমূল কংগ্রেসকে পলিটিক্যালি ডিভিডেন্ড দিত, বিশেষ করে ইলেকটোরাল ময়দানে, উত্তর 24 পরগনা বলো, দক্ষিণ 24 পরগনা বলো, কলকাতা, হাওড়া, পূর্ব বর্ধমান, এই জেলাগুলোতে মানে ওই ভূমিধস নেমেছে এইরকম, মানে এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে। এখন বিভিন্ন আসন ওয়ারি মানে লিড কে কতটা আছে সেইটা আরও চুলচেরা ভেতরে ঢুকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে বোঝা যাবে। কিন্তু এখন একটু দেখেই মনে হচ্ছে আপাতত চোখ রাখলে যে অ্যাডভান্টেজ ভারতীয় জনতা পার্টি। বেশ, আমি চলে আসবো। রিমা কিসকু আমাদের সঙ্গে রয়েছেন। রিমা দেবী, আপনি কিছুক্ষণ আগে যখন স্টুডিওতে ঢুকলেন, চওড়া হাসি প্রমাণ করে দিচ্ছে যে হয়তো দীর্ঘ অপেক্ষার অবসান। আমি আজকে সকাল থেকে বিভিন্ন বিজেপি নেতাকর্মীর বক্তব্য শুনেছি, তারা বলছেন এই দিনটার জন্য, এই সংখ্যাটা দেখবার জন্য তারা বছরের পর বছর অপেক্ষা করেছেন। শুধু অপেক্ষা নয়, দলীয় বহু কর্মীর মৃত্যু, অত্যাচার, ভাঙচুর, পার্টি অফিস তুলে দেওয়া, নানান ধরনের ম্যানিপুলেশন হয়েছে। আজ এই জায়গায় দাঁড়িয়ে কীরকম লাগছে? আর মানে আমি জিজ্ঞেস করবো আপনাদের অপেক্ষাটাও আর মানে মোটামুটিভাবে কত রাউন্ড পরে আরও পরিষ্কার হতে পারে ছবিটা? মোটামুটি আর 4-5 রাউন্ড পরে আমরা আরো মানে মোটামুটি আপনি বলছেন 15-16 রাউন্ডের পরে ক্লিয়ার হয়ে যাবে। একদম। এবং ভবানীপুর বিষয়ে বলি, শুভেন্দু অধিকারী সকালেই বলে দিয়েছেন তিনি যে মাঝের কিছু রাউন্ড তিনি পিছিয়ে থাকবেন, তারপর তিনি নিশ্চয়ই সামনের দিকে যাবেন এবং জিতবেন তিনি। আপনি যদি এই প্রেডিকশনের কথা বলেন রিমা দেবী, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অস্তমিত সূর্য, মানে সূর্য অস্ত যাওয়ার পর তারপর তৃণমূল কংগ্রেস জিতবে। না, এখন তো তিনি এগিয়ে আছেন, না ভোটে এগিয়ে আছেন, অনেকটাই বেশি ভোটে এগিয়েছেন। আমি ওনার ভোট বলছি না, আমি টোটাল তৃণমূল কংগ্রেস আপনার মনে হয় যেখানে 100টা সিটে উনি পিছিয়ে আছেন। কিছুক্ষণ আগেও কিন্তু উনি একটা বার্তা দিয়েছেন, আমি চাইলে আমার কলিগরা চাইলে সেই বার্তা মমতা উনি যতই বার্তা দিন মাঠের ময়দানে যে তৃণমূল কর্মীরা আছেন তারা বুঝে গেছেন হাওয়া কোন দিকে এগোচ্ছে। কিছুক্ষণ পরে কেউ ওনার কথা শুনবে না, যেমন ভাবে উনি বলেছিলেন যে পুলিশ কর্মীরা ওনার কথা শুনছেন না। মানে এই জয় মানুষের কেউ করবে না, একেবারেই কেউ করবে না। এই জয় মানুষের জয়। নির্ভয়ে ভোট দিতে পেরেছে মানুষ, সাধারণ মানুষ। এসআইয়ের ভয় দেখিয়ে মানুষকে দমিয়ে রাখা যায়নি। মাছ মাংস খেতে দেবে না বিজেপি এলে, সেই ভয়েও দমিয়ে রাখা যায়নি। মানুষ ভোট দিয়েছে, সেটা বোঝা যাচ্ছে। বেশ, আমি সুজিতদার কাছে আসি। সুজিতদা, এবার কিন্তু শূন্য থেকে বামেরা মোটামুটিভাবে খাতা খুলেছে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে 3টে আসনে এগিয়ে, খুব বেশি কমে আসলেও হয়তো তাদের এবার শূন্যের ভাড়াটা এবার পূর্ণ হলো, শূন্য থেকে তারা এগিয়ে যাবেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন যে কংগ্রেসের তো এখনো পর্যন্ত পরিসংখ্যান শূন্যই রয়েছে। একটা দেখাচ্ছে না, আগে 3টে লিড করছিল, এখন একটা দেখাচ্ছে। দেখুন, আমরা পরিষ্কার বলি, এই নির্বাচনে আমরা 20 বছর পর 294টা সিটে ক্যান্ডিডেট দিয়েছি। 20 বছর ফ্ল্যাগ ছিল না বহু জায়গায়, এবং আমরা বীজটা বপন করি। যে আমাদের নেতা শুভঙ্কর সরকার বলেছেন বারবার করে যে আমরা বীজটা বপন করলাম, আমরা একলা চলো নীতির বীজ বপন। এবং বীজটা এই জন্যে যে এতকাল আমরা তো 2-3বার জোট করেছি, জোট করে আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি। মানে আপনি বলছেন জোট করে কংগ্রেসের অস্তিত্ব সংকট। আজকের এই যে বীজটা বপন করা হয়েছে, আগামী দিনে মহিরু হবে। আমরা কিন্তু বারবার বলি যে এই নির্বাচনে আমরা ক্ষমতায় যেতে পারবো না, এই কথা আমরা আপনার চ্যানেলে বলে গেছি। আমরা বলেছিলাম ডবল ডিজিট এমএলএ আর পার্সেন্টেজ অফ ভোটটা হাই হবে। আপনি দেখুন আমাদের পার্সেন্টেজ অফ ভোট কিন্তু সুজিতদা আমাদের অপেক্ষা করতে হবে। এখন এই মুহূর্তে আবারও একবার ওয়ালে যাব। এই মুহূর্তে আমরা যেটা পাচ্ছি যে নদিয়ার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, নদিয়ার দেখুন আবারও আপনাদের দেখাই, করিমপুর যে বিধানসভা নদিয়ার মধ্যে পড়ছে, সেখানে তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী এগিয়ে রয়েছে। 7ম রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী প্রায় 19,771 ভোটে এগিয়ে। এই মার্জিনটা কিন্তু অনেকটা বড় মার্জিন। 19,000 ভোটে বিধানসভা এগিয়ে থাকা মানে মূলত অনেকটাই এগিয়ে থাকা।
5180 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার। আরও আরেকটি বিধানসভার কথা আমরা বলছি, করিমপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী এগিয়ে রয়েছে এবং সোহম চক্রবর্তীর যে মার্জিন, যথেষ্ট অ্যাপ্রিহেন্ডিং মার্জিন আমরা দেখতে পাচ্ছি, প্রায় 19,771 ভোটে এগিয়ে সপ্তম রাউন্ড গণনার শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছেন। অন্যদিকে ডায়মন্ড হারবার বিধানসভায় ষষ্ঠ রাউন্ড গণনার শেষে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পান্নালাল হালদার তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। 5180 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার। এবার আমরা একটু হাওড়ার দিকে নজর রাখি। হাওড়ায় দেখুন লিড কমলো মধ্য হাওড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ রায়ের। দীর্ঘদিনের রাজনীতি করা অরূপ রায় পঞ্চম রাউন্ডের শেষে লিড ছিল 10,678 এবং সেই সংখ্যাটা লিড কমে হলো 5,507, অর্থাৎ প্রায় হাফের কাছাকাছি লিড কিন্তু কমে গেল অরূপ রায়ের। 11 রাউন্ডের শেষে নবগ্রাম কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। আমরা দেখাচ্ছি আপনাদের 11 রাউন্ডের শেষে তৃণমূল মাদারিহাটে অষ্টম রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন। মাদারিহাটে অষ্টম রাউন্ডের শেষে বিজেপি এগিয়ে এবং দেখুন ফালাকাটাতেও নবম রাউন্ড শেষে বিজেপি মনোনীত প্রার্থী এগিয়ে রয়েছেন। ফালাকাটা, মাদারিহাট, আলিপুরদুয়ারে সপ্তম রাউন্ড শেষে 19,774 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। আলিপুরদুয়ারে এককভাবে বিজেপির একটা ক্ষমতার কেন্দ্রীকরণ আমরা দেখতে পাচ্ছি। কালচিনিতে 12 রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী 28,000 ভোটে এগিয়ে রয়েছেন। কুমারগ্রামে 11 রাউন্ড গণনার শেষে 22,550 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বিজেপির সেই কারিশমা দেখতে পাওয়া যাচ্ছে। 19,326 ভোটে এগিয়ে ফালাকাটায় নবম রাউন্ডের শেষে 8,550 ভোটে এগিয়ে রয়েছে। এবার আমরা আমডাঙ্গার দিকে একটু নজর রাখি। আমডাঙ্গা খুব গুরুত্বপূর্ণ আরেকটি উত্তর 24 পরগনার আরেকটি বিধানসভা ক্ষেত্র। আমডাঙ্গা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাসেম সিদ্দিকী এগিয়ে রয়েছেন। মধ্যমগ্রাম রথিন ঘোষ 4,773 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। বারাসাতে বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি 3,498 ভোটে এগিয়ে ক্ষেত্রে সব্যসাচী দত্ত পিছিয়ে রয়েছেন। দেগঙ্গায় তৃণমূল প্রার্থী আনিসুর রহমান 11,527 ভোটে এগিয়ে রয়েছেন। আমরা এই ছবিগুলো কিন্তু দেখতে পাচ্ছি। হাবড়ায় তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক কাঁটে কি টাক্কর 2,401 ভোটে মাত্র এগিয়ে রয়েছেন দেবদাস মণ্ডলের থেকে। অশোকনগরের নারায়ণ গোস্বামী 10,299 ভোটে এগিয়ে রয়েছেন। এই যে পরিসংখ্যান, এটা নিয়ে আবার আমি চলে যাব আজিজুলদার কাছে। আজিজুলদা, মোটামুটি এই যে বেল্টগুলো আমরা দেখাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, এই সব ক্ষেত্রে কিন্তু বিজেপি তার প্রভাব একই রকমভাবে বজায় রেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার নর্থ বেঙ্গলে গেছেন, নানান রকম প্যাকেজ, নানান প্রস্তাব, নানান প্রকল্পের ঘোষণা তিনি করেছেন, কিন্তু তাও আঁচ কাটতে পারেনি, কিন্তু কোনোভাবেই দাগ কাটতে পারেনি তৃণমূল কংগ্রেস। না, একটি সকালবেলাতে আমি বলছিলাম যে উত্তরবঙ্গের যে ডেমোগ্রাফি, আমি অন্য একটা চ্যানেলে ছিলাম, সরকারি চ্যানেলে ছিলাম, তো উত্তরবঙ্গের ডেমোগ্রাফি এবং সেখানকার এথনিক কম্পোজিশন খুব ইন্টারেস্টিং। সেখানে জনজাতির লোক বাস করে, বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই যে জেলাগুলোতে রাজবংশী সমাজ, আদিবাসী, বিশেষ করে চা বলয় এবং মালদার কিছু কিছু অঞ্চলে, সেই সঙ্গে সঙ্গে পাহাড়ের যে গোর্খা জনজাতির বসবাস। অর্থাৎ খানিকটা যদি উত্তরবঙ্গকে আমরা ওই এথনিক মিউজিয়াম বলি তাহলে খুব একটা খারাপ বলা হবে না। এবং এই অঞ্চলে বিশেষ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কিন্তু নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এবং তুমি যদি দেখো বিগত 15 বছরে পশ্চিমবাংলায় যে অঞ্চলে আরএসএসের কাজ এবং তাদের শাখা বৃদ্ধি পেয়েছে, তার মধ্যে দুটো অঞ্চল স্পেসিফিকলি আমি বলবো, সেটা হচ্ছে তোমার জঙ্গলমহল, অন্যদিকে উত্তরবঙ্গ। মানে জঙ্গলমহল বলতে আপনি ঝাড়গ্রাম, বাঁকুড়া, হ্যাঁ, এই অঞ্চল, এই দুটো বেল্ট। এবং দেখবে তুমি গত 2021 সালের বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গে বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদহ, এই জেলাগুলোতে, এই যে মালদহের কথা বলছি, এখনো পর্যন্ত আমি দেখলাম 12টা পর্যন্ত আমি একটা গ্রাফিক্স দেখছিলাম, 8টি আসনে বিজেপি এগিয়ে আছে। মানে এটা ইন্টারেস্টিং, রিমার্কেবল। যেখানে সংখ্যালঘু ভোট হচ্ছে 50%, একদম 50%। কিছু কিছু আসনে যেমন এই মোথাবাড়িতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে। এর পিছনে অন্যতম কারণ যেটা এবার হয়েছে, এবার পোলারাইজড ভোট একদিকে হয়েছে। মোটামুটিভাবে অধিকাংশ ক্ষেত্রে দেখলাম যেখানে মুসলিমরা একটু সংখ্যায় বেশি, যেমন উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এইখানটার মুসলিমরা ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে।
তারা সিপিএমকে ভোট দিয়েছে, কংগ্রেসকে ভোট দিয়েছে, তৃণমূলকে ভোট দিয়েছে, কিন্তু হিন্দু ভোটের একদম আমি যদি 85-90% যদি বলি, তারা কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। ফলে মানে আপনি বলছেন হিন্দু ভোট কনসলিডেট করা একদম সম্ভব হয়েছে। consolidated হয়েছে। আমি রিমা রয়েছেন আমাদের সঙ্গে। রিমাদি, এই যে প্রথম থেকেই হিন্দু ভোট কনসলিডেশনের কথা কিন্তু বারবার করে বিজেপি রাজ্য নেতৃত্ব বলে এসছেন, বরঞ্চ শ্রমিক আসার পর খানিকটা ব্যালেন্স করেছেন। উনি বলেছেন যে পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে এবার ভোট দিতে হবে। উনি বলেছেন দরকার হলে অন্য যারা রাজনৈতিক দল করেন তারা আপাত কিছুদিনের জন্য পতাকাটাকে আলমারির উপর তুলে রেখে বাংলাকে বাঁচান। এই যে আর্জিগুলো আপনাদের দিকে যারা মূলত একসময় বামে ভোট দিতেন তারা কি বিজেপিমুখী হয়েছেন? এক। দ্বিতীয় প্রশ্ন, এই যে হিন্দু ভোট কনসলিডেশনের যে প্রক্রিয়া, যেটা আজিজুলদা বলছিলেন, আরএসএস এর যে আন্ডার কারেন্ট ফ্লো, এটা অনেকে হয়তো তৃণমূল বুঝতেই পারেনি, হয়তো এটা কি কাজ করেছে? হ্যাঁ, অবশ্যই কাজ করেছে। কারণ আমরা মানুষকে বোঝাতে পেরেছি হিন্দুত্ব যদি আমরা যদি হিন্দুত্বকে না রক্ষা করতে পারি তাহলে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে পারবো না। এবং আমরা যে মুসলিমদেরকে একেবারেই আলাদা করে রেখেছি সেরকম কিছু না, ওনাদেরকে বিভেদ করেছে কিন্তু দ্বিতত্ব জাতি সেটা করেছে তৃণমূল পুরোপুরি। ওদেরকে ভয় দেখিয়ে বিভিন্ন রকম যে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, বা মানে বিজেপি ক্ষমতায় আসলে মুসলিমরা যে অস্তিত্ব সংকটে পড়বে এরকমটা নয়। এটা আমরা হয়তো কিছুটা বোঝাতে পেরেছি মানুষকে। তো সেই ক্ষেত্রে বলছি যে আমরা যখন বিকাশের কথা বলছি তখন কিন্তু হিন্দুদের আলাদা বিকাশ, মুসলিমদের আলাদা বিকাশ সেই কথা কিন্তু বলিনি। আমরা বারে বারে বিকাশ যেটা আমরা বলছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা সবকা সাথ সবকা বিকাশের কথা বলছি, এই ভয়টা হয়তো মানুষের মধ্যে থেকে চলে গেছে। এবং উনি যেটা বলছেন, আজিজুল্লাহ যেটা বলছেন, সেই ফ্যাক্টরটাও কাজ করেছে অনেক, আরএসএস এর কাজ করেছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে, আপনি কিছু না মনে করলে আপনাকে জিজ্ঞেস করি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ডেবরা ব্লক, পশ্চিম মেদিনীপুরে। আপনি একটু আমায় বলুন, এই যে জঙ্গল মহলে, যেটা ধরুন ঝাড়গ্রাম, পুরুলিয়া বা বাঁকুড়া বা পশ্চিম মেদিনীপুরের একটা অংশ, বড় অংশ, এখানে কি সত্যি আরএসএস এর সংগঠন তাদের শাখা প্রশাখা বিস্তার করে এখন অনেকটা মহিরুহ, একেবারে অনেকটা বড় মহিরুহ তৈরি করেছেন? এবং আমরা তার সাথে আছি। আমি একদম ক্লিয়ারলি বলছি যে আমি আদিবাসী থেকে বিলং করছি। আমার মেনলি আমি হচ্ছে সাঁওতাল। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ওনারা বোঝাতে সক্ষম হয়েছেন যে হিন্দু আর সাঁওতাল, একটা সময় এটা বলা হতো যে আদিবাসীরা হিন্দু নয়, ওনারা বোঝাতে সক্ষম হয়েছেন আমরা সবাই এক। এবং আমাদেরকে যখন ধর্ম হিসেবে জিজ্ঞাসা করা হয়, যে ঘটনাটা সব থেকে বড় বেশি ফ্যাক্টর করেছে সেটা হচ্ছে এটাই যে যখন সাম্প্রদায়িক মারধর হচ্ছে তখন কিন্তু শুধুমাত্র বেছে বেছে যে চক্রবর্তী ব্যানার্জি এদেরকে মারছে এরকম নয়, মারবে যখন সবাইকেই মারবে। সেই ভয়টা কিন্তু সবার মধ্যেই ছিল, ইউনিফিকেশন হয়েছে। বাহ, আমি সুজিতদার কাছে আসি। হয়তো এই প্রশ্নটা রিমাদিকে করা উচিত ছিল। বিজেপির এবার অন্যতম লক্ষ্য ছিল বা এজেন্ডা ছিল যে অনুপ্রবেশকারীদেরকে ঠেকাতে হবে, এবং বারবার করে বিজেপি নেতারা বলেছেন যে বাংলার ডেমোগ্রাফি নষ্ট হচ্ছে। একটু আগে আমি স্ক্রিনে যে তথ্যগুলো দিলাম, আপনি নিজে জানেন, আপনি উত্তর চব্বিশ পরগনায় দীর্ঘদিন ধরে আছেন, বা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ উত্তর চব্বিশ পরগনা সম্পর্কে আপনার যথেষ্ট আইডিয়া আছে। বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, এই যে যত সীমান্তবর্তী এলাকা, ব্যাপকভাবে বিজেপির জয়। তো মানে এটা কি সত্যি মনে হচ্ছে যে এই অনুপ্রবেশের সমস্যা, দেদার বাংলাদেশ থেকে চলে আসা? এটা ঘটনা যে আমরা সবসময় বলেছি বর্ডার লাইন বাংলাদেশ আর পশ্চিমবাংলা আর বাংলাদেশে, এই বর্ডার লাইনে বিজেপি আগাগোড়াই আপনি দেখুন স্ট্রং, আগাগোড়া। প্রথম দিক থেকে লক্ষ্য দেখুন, 2021 দেখুন, 2019 দেখুন, এমপি দেখুন, এমএলএ দেখুন, স্ট্রং। এবং এই যে তথ্যটা ওরা দিয়েছে যে বাংলাদেশ থেকে এসছে, যদিও এখনো ধরা যায়নি, একটা বাংলাদেশি রোহিঙ্গা পাওয়া যায়নি, এ ব্যাপারে কিন্তু আপনাকে একমত হতে হবে। আচ্ছা সুজিত, একটু আপনাকে থামাই, দ্রুত আমি চলে যাব, আবার আপনার কাছে আসবো, সুজিতদার কাছে আসবো। আমি এখন এই মুহূর্তে আরেকবার স্ক্রিনে যেতে হচ্ছে, কারণ মার্জিন কমলো মমতা বন্দ্যোপাধ্যায়ের, মার্জিন কমলো ভবানীপুরের তৃণমূল প্রার্থীর, অর্থাৎ একেবারে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় 11 দফা গণনার শেষে মার্জিন কিন্তু কমলো। ঠিক যেরকমটা শুভেন্দু প্রেডিকশন করেছিলেন শুভেন্দু অধিকারী, খানিকটা সেরকমই যাচ্ছে, যে মাঝখানে কিছু বাড়বে, পরের দিকে আবার কমবে। দেখুন 9,475 ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম 12,131, সেখান থেকে প্রায় 3,000 ভোট কিন্তু কমে গেল, মার্জিন কমে গেল ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবার আরেকবার দেখাই, 1 দফা অতিরিক্ত গোনা হলো, 10 দফা দেখিয়েছিলাম, এখন 11 দফা। গণনার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় 9,475 ভোট, অর্থাৎ প্রায় এর আগের বার যা দেখিয়েছিলাম তার থেকে প্রায় 2,500-এর ওপরে ভোট কমে গেল, মার্জিন কমে গেল তৃণমূল কংগ্রেসের। আসুন অন্যদিকে দেখাই, ডায়মন্ড হারবার বিধানসভায় এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী।
ডায়মন্ড হারবার বিধানসভার ক্ষেত্রে টিএমসি প্রার্থী এগিয়ে রয়েছেন। ষষ্ঠ রাউন্ড গণনার শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার। পান্নালাল হালদার বর্ষিয়ান তৃণমূলের বহুদিন ধরে তৃণমূল করছেন 5180 ভোটে। আসুন বড়োয়ার ছবিটা একবার দেখাই আপনাদের। বড়োয়ার ছবিটা কি? বড়োয়াতে বিজেপি প্রার্থী সুখেন কুমার বাগদি 16,730 ভোটে এগিয়ে রয়েছেন। 16,730 ভোট। আজিজুলদার কাছে আসি, না তার আগে সুজিতদার কাছে আসি। সুজিত, এই যে সংখ্যাটা বিধানসভার ক্ষেত্রে মোটামুটিভাবে কত সংখ্যা ভোটে এগিয়ে থাকলে প্রার্থীরা তার জয়কে মোটামুটিভাবে নিশ্চিত ধরতে পারে? একটা কথা আপনাকে বুঝতে হবে, কোথাও 20 রাউন্ড কাউন্টিং হবে, গণনা হবে, কোথাও 15 রাউন্ড হবে গণনা হবে। এই 20 রাউন্ড যেখানে, সেখানে 15 রাউন্ড হয়ে গেলেই 14-15 হলেই মোটামুটি একটা পরিষ্কার নিশ্চিত হয়ে যায়। তবে তার মধ্যেও ব্যতিক্রম আছে, কিন্তু মানে আপনি ভাবদাবের ব্যতিক্রম আছে। 20-র মধ্যে 14-15 মানে 70% গোনা হয়ে যাচ্ছে। একই ক্ষেত্রে যাদের 15টা রাউন্ড হবে, তাদের ক্ষেত্রে 12 হলেই, 11-12 হলেই মোটামুটি একটা ক্লিয়ার। তবে এও বলি, এরপরেও অনেক কিছু ঘটনা ঘটে। এটাও কিন্তু আমি বলি 96-এ আমি পার্লামেন্টে জিতে গেলাম। আচ্ছা, জিত অ্যানাউন্স হয়ে গেল, 22,000 ভোটে জিতে গেছি। 96-এ কোন লোকসভা থেকে? আমি মথুরাপুর লোকসভা থেকে। আচ্ছা, দক্ষিণ 24 পরগনা মথুরাপুর লোকসভা। আমার বিরুদ্ধে রাধিকা বাবু ক্যান্ডিডেট, আমাকে সন্ধ্যায় আমার অ্যানাউন্স করে দিল যে আমি জিতে গেছি। আচ্ছা, অল ইন্ডিয়া রেডিও থেকে সমস্ত, তখন টিভি এত হয়ে নেই, তবে ছিল, জিতে গেছি। রাত্রে ওরা রিকাউন্টিং চেয়ে দিল, আমাদের কর্মীরা বেরিয়ে গেল, জিতে গেছি, হই করে আনন্দ করে বেরিয়ে গেল, ব্যাস আমি 16,064 ভোটে হেরে গেলাম। অতএব আমি এখনো বলি যে কাউন্টিং শেষ মুহূর্তের খেলা অনেক কিছু হয়। আচ্ছা, এটা আমার ব্যক্তিগত জীবনের একটা অভিজ্ঞতা, ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা। আমি আরেকটা কথা, এই কাউন্টিং এজেন্ট যে পার্টিরই হোক, আমার অনুরোধ যে লাস্ট সিগনেচার না করা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত থাকতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত জয়ী প্রার্থী সার্টিফিকেট না নেবে ততক্ষণ পর্যন্ত থাকতে হবে। আমি ব্যক্তিগত অভিজ্ঞতার এই শেয়ারটা করলাম, কারণ আমার এবং আপনার এই কথাটা আমি একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুক্ষণ আগে বলা বক্তব্যের একটা সম্পূর্ণ আভাস পাচ্ছি। আরেকটা কথা শুনে রাখুন, 93 আমি জেলা পরিষদ ক্যান্ডিডেট, প্রথম গণনা হয়ে গেল, 2টো বুথে রিকাউন্টিং দিল, দেখা গেল একটা বুথে রিকাউন্টিং, তখন আমি এগিয়ে আছি মাত্র 2200 ভোটে, মাত্র জেলা পরিষদ মাত্র 2200 ভোটে। বললো এই পর্যন্ত হেরলাম। পরে আর একটা হলো, রিপোলিং হলো, হওয়ার পর আমি আবার জিতলাম। কিন্তু এই অভিজ্ঞতার নিরিখে দাঁড়িয়ে আমি বলি যে শেষ পর্যন্ত, আপনি বলছেন শেষ পর্যন্ত মাটি কামড়ে থাকতে হবে। আমি রিমা দেবীর কাছে আসবো, কিন্তু একটা ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক গতকালকের কথা, গত পরশু দিনের কথা বলছি, শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত পোলিং এজেন্টদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে একটা ভার্চুয়াল বৈঠক করেছিলেন, এবং তাতে তিনি বলেছেন একদম শেষ পর্যন্ত মাটি কামড়ে থাকতে বলেছিলেন। আজকেও তার যে ভিডিও বার্তা এসছে তাতে তিনি বলছেন শেষ পর্যন্ত টিকে থাকতে, খেলাটা মূলত হবে সূর্য অস্ত যাওয়ার পর তৃণমূল কংগ্রেস জিতবে। মানে সেই ইকুয়েশনের বিষয়ে আবার জানবো, এবং সঙ্গে লেটেস্ট ট্রেন্ড অ্যান্ড আপডেট আপনাদেরকে দেখাবো। কোন প্রার্থী কোথায় এগিয়ে রয়েছেন, কে পিছিয়ে রয়েছেন, এই সবটাই দেখাবো আপনাদের। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আজকের এই প্যানেল, আজকের এই অনুষ্ঠানে, ক্যালকাটা নিউজে সঙ্গে থাকবেন। ব্যাটল অফ বেঙ্গলে আমি দেবাশিস চক্রবর্তী আরও আরেকবার আপনাদের স্বাগত জানাই। মোট 293টি কেন্দ্রের একাধিক আসনে এগিয়ে রয়েছে বিজেপি, এবং এখনও পর্যন্ত যা সংখ্যা তাতে ম্যাজিক ফিগার বিজেপি ক্রস করে গিয়েছে এগিয়ে থাকার নিরিখে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত 3 ডিজিট সংখ্যা অর্থাৎ 100টি আসন পায়নি, অর্থাৎ অনেকটাই পিছিয়ে রয়েছে তৃণমূল। অন্যদিকে কংগ্রেস এখনও প্রথম দিকে এগিয়ে থাকলেও এখনও খাতা খুলতে পারেনি, অর্থাৎ এগিয়ে থাকার নিরিখে। আর অন্যদিকে বাম এবং আইএসএফের জোট, তারা 3টি আসন এগিয়ে রয়েছে বলে আমাদের কাছে এখনও পর্যন্ত যে খবর রয়েছে। আর একবার আপনাদেরকে দেখাই এই মুহূর্তে যে কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন, সেখানে তিনি কি বলছেন একবার আগে শোনাই, তারপর পরিচয় করে দেব। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল স্পোকপারসন আমাদের সঙ্গে রয়েছেন অম্বরীশ সরকার, তার সঙ্গে আচ্ছা অম্বরীশের সঙ্গে পরিচয় করে দিই। অম্বরীশ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। অম্বরীশ, আপনাকে একটু অপেক্ষা করাবো, কিন্তু তার আগে দলের সুপ্রিমো কি বলছেন শোনাবো আপনাদের, শুনুন। তারা ভোটিং এলাকা সবাইকে নমস্কার জানিয়ে বলছে, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান।
প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে, এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে, এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে, কিন্তু এখনও এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি সেগুলো বলছে না, টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে, এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে, এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি সব আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্ত পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো। ফিরে আসলাম এই মুহূর্তে আলোচনায়। আমাদের সঙ্গে অম্বরীশ সরকার, তৃণমূল কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। অম্বরীশ, এই যে বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের, তিনি যখন এই ভিডিও বার্তা দিয়েছেন তার থেকেও আমরা অনেকটা এগিয়ে এসেছি। এখন মোটামুটি সব জায়গাতেই 7, 8, 9, 10, কোথাও 11 রাউন্ড গণনা শেষ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বার্তা দিচ্ছেন তখন 3 বা 4 রাউন্ড এগিয়ে রাউন্ড গণনা হয়েছিল। আপনি আমাকে বলুন যে বেশ কিছু জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় তার এই বক্তব্যে উল্লেখ করেছেন যে কাউন্টিং সেন্টার ছেড়ে কেউ যাবেন না। দ্বিতীয়ত তিনি বলছেন এটা হচ্ছে বিজেপির প্ল্যান। তৃতীয়ত উনি বলছেন যে বিজেপিরটা আগে দেখাবে, যেটা এগিয়ে থাকবে তৃণমূল পরে দেখাবে। অন্যদিকে 100টা কাউন্টিং সেন্টার এরকম রয়েছে যেখানে এখনো গোনাই শুরু হয়নি। এই যে বক্তব্যগুলো, এটা কতটা গুরুত্বপূর্ণ বা এখন আপনারা কি মনে করছেন? কারণ এখনো কিন্তু আরও কয়েক রাউন্ড আমরা এগিয়ে এসেছি। একবার এই সময় দ্রুত দেখাই আপনাদেরকে, আমি একবার ছবি আপনাদেরকে দেখাই, যে ছবিটা আপনাদেরকে দেখাই। দেখুন, ষষ্ঠ রাউন্ডের গণনা শেষ। 15,000 ভোটে এগিয়ে মদন মিত্র 15,000 ভোটে এগিয়ে রয়েছে। কামারহাটিতে, বানিহাটিতে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ, এগিয়ে রয়েছেন। পঞ্চম রাউন্ড শেষে 15,000 ভোটে এগিয়ে পানিহাটির বিজেপি প্রার্থী। চতুর্থ রাউন্ড শেষে দমদমে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। এই মুহূর্তের লেটেস্ট আপডেট, 1,836 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সি। 1,800 উপর ভোটে এগিয়ে অরিজিৎ বক্সি। ষষ্ঠ রাউন্ডের শেষে 8,170 ভোটে এগিয়ে বরানগরের বিজেপি প্রার্থী। অষ্টম রাউন্ডের শেষে খড়দা কেন্দ্রে 19,880 ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। দ্বিতীয় রাউন্ডের শেষে এগিয়ে উত্তর দমদমের বিজেপি প্রার্থী সৌরভ শিকদার। বেশ, আমি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন অম্বরীশ। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন এটা কতটা গুরুত্বপূর্ণ, এবং আমি তোমার থেকে এটাও আপডেট নেব যে এখন কিন্তু আমরা বেশ কয়েক রাউন্ড এগিয়ে এসেছি, তারপরেও কিন্তু ফলাফলের খুব একটা অদল বদল হয়নি। বিজেপি একটা ম্যাসিভ উইনের দিকে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস এখনো 100 পার করতে পারেনি। অম্বরীশ। হ্যাঁ, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ অম্বরীশ, আমরা শুনতে পাচ্ছি। বিষয়টা হচ্ছে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাধ্যম দিয়ে আপনাদের মাধ্যম দিয়ে যে 6 রাউন্ড বা 7 রাউন্ড কোথাও বলা হচ্ছে যে 6 রাউন্ড 7 রাউন্ড, কিন্তু আমি এই মুহূর্তে আমার জেলার একটা কাউন্টিং সেন্টারের সামনে আমি বসে রয়েছি। অম্বরীশের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। অম্বরীশ, যদি স্থান পরিবর্তন আমাদের ক্যাম্প রয়েছে, তো সেইখানে যা ঘোষণা হয়েছে সেখানে মাত্র এখনো পর্যন্ত চতুর্থ রাউন্ডের ঘোষণা হয়েছে। এই জায়গাতে কোথাও একটা বিস্তর একটা ফারাক রয়ে গেছে, যে জায়গাতে আমাদের কিন্তু সেই শোনা যাচ্ছে।
হ্যাঁ শোনা যাচ্ছে অম্বরীশ, যোগাযোগ মাঝে মধ্যে বিচ্ছিন্ন হচ্ছে। শোনা যাচ্ছে কথা? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমি যে কাউন্টিং সেন্টারের সামনে রয়েছে সেখানেও কিন্তু একটা বিস্তর ফারাক দেখা যাচ্ছে, যেটা আপনারা বলছেন 6 রাউন্ড বা 7 রাউন্ড ঘোষণা, মানে সেই অনুসারে আপনারা আপনাদের প্রেডিকশনটা দিচ্ছেন বা এগিয়ে থাকার কথাটা বলছেন। এখানে কিন্তু এখনো পর্যন্ত 4র্থ রাউন্ডের ডিক্লারেশন অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং এখানে দুটি বিধানসভা কেন্দ্রের গণনা হচ্ছে, সেইখানে কুশমন্ডি এবং হরিরামপুর। সেইখানে আমাদের এই গণনা কেন্দ্রে কুশমন্ডি বিধানসভা ক্ষেত্রে কোনো অ্যানাউন্সমেন্ট, মানে দীর্ঘ প্রথম রাউন্ডে ঘোষণা হয়েছিল, কিন্তু তারপর থেকে আর কোনো ঘোষণা এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। কেন সেটা আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, আমরা আরোর সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কিন্তু কোনো সদুত্তর এখনো পর্যন্ত পাচ্ছি না। তো যে কারণে এই ধরনের অনেক বিষয় থাকতে পারে, সেটা কি আছে এক্স্যাক্টলি আমরা লেগে রয়েছে এবং সেই কারণে আমরা বারবার করে আমাদের কাউন্টিং এজেন্টদের যেটা বলার চেষ্টা করছি বা বার্তা দেওয়ার চেষ্টা করছি যে তারা যেন কাউন্টিং সেন্টার ছেড়ে না আসে, কাউন্টিং এর যে হল সেই হল ছেড়ে না আসে। এইটা আমাদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতে হচ্ছে, তার কারণ একটা বিস্তর ফারাক লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। বেশ, আমি এই মুহূর্তে রিমা কিস্কু রয়েছেন বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে। রিমা দিয়ে যে স্লো কাউন্টিংয়ের অভিযোগ আসছে এবং এখন এই মুহূর্তে লাইভ আপডেট মানে রিয়েল টাইম আপডেট অম্বরীশ দিচ্ছেন, উনি রয়েছেন কুশমান্ডি আর মনে হয় বললেন যে হরিরামপুর, এই দুটো ক্ষেত্রে মাত্র 4 রাউন্ডের গোনা হয়েছে। এটা তো মানে অত্যন্ত স্লো কাউন্টিংয়ের একটা ঘটনা যেটা সামনে আসছে। আসলে বিভিন্ন জায়গাতে পরিস্থিতি ঘোষণা হলো একটা, আর কুশমন্ডির কিন্তু প্রথম রাউন্ডের পরে আর একবারও ঘোষণা করা হয়নি। হ্যাঁ, আমি এই বিষয়গুলো নিয়ে রিমা রয়েছেন আমাদের এখানে বিজেপি মুখপাত্র, আমি ওনার কাছে যাব। এই স্লো কাউন্টিং নিয়ে কি বলবেন এবং এখনো পর্যন্ত 4 রাউন্ড গোনা, মানে এখন দুপুর প্রায় 2:30-এর বেশি বাজে, এটা তো এক কথায় অত্যন্ত স্লো কাউন্টিংয়ের একটা উদাহরণ। হ্যাঁ, একেবারেই স্লো কাউন্টিং হচ্ছে ওখানে, কিন্তু বিষয়টা ওখান বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে কাউন্টিং হচ্ছে। কাউন্টিং এজেন্টদের কিছু সমস্যা থাকতে পারে, সেটা নির্বাচন কমিশন খতিয়ে দেখবেন বিষয়টা নিশ্চয়ই, তার জন্য আগ্রহ করব, এটাই বলার। বেশ, এটা নির্বাচন কমিশন দেখবেন। আমি আজিজুলদার কাছ থেকে ব্যাখ্যাটা চাইব। আজিজুলদা, এখনও পর্যন্ত এই স্লো কাউন্টিং যে অভিযোগ আসছে এবং উনি এক্ষুনি বলছিলেন যে 4 রাউন্ড গোনা হয়েছে, এটা তো সত্যি আশ্চর্যের বিষয়, অবাক করার মতো বিষয়। না, এটা সকালবেলা থেকে আমি দেখছি যে এমনি বেসরকারিভাবে যে ট্রেনটা আসছে আর ইলেকশন কমিশনের যে আপডেট, তাতে অনেকটা তফাৎ থাকে। আমি সাধারণত প্রায় 11-12 বছর ধরে এই কাজটাতে করছি, আপনি জানেন সেটা। একদম মানে স্লো থাকে সাধারণত প্রাইভেট সোর্সেস থেকে যে নিউজটা আসে আর ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যেটা আপডেট করা হয়, তার মধ্যে তফাৎ থাকে, কিন্তু এতটা তফাৎ সাধারণত থাকে না। এখন কেন মানে এবার যেটা রয়েছে সেটা আপনি অন্যান্যবার, হ্যাঁ, এখন কেন হচ্ছে এটা তো ঘটনা যে এবারে নির্বাচন সার্বিকভাবে সব দিক দিয়ে নজিরবিহীন। যেমন একদিকে যেমন মানে কি বলবো, রক্তপাতহীন, অবাধ, ভয়মুক্ত একটা নির্বাচন, মানুষ ভোট দিয়েছে। অন্তত ভোটের দিনে এসআই নিয়ে মানুষের ক্ষোভ থাকতে পারে, ভয় থাকতে পারে, সব, কিন্তু ভোটের দিন নিরাপদে সবাই ভোট দিয়েছে। 1 2 নম্বর বিষয় হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থার আঁটোসাঁটো যে এই যে গণনার দিনেও থাকবে। আমি সকালবেলায় যখন একটা চ্যানেলে যাচ্ছিলাম, একদম সকাল সকাল কাক ভরে বলা যায়, আমার বাড়ি থেকে অনেক দূরে, মানে একটা মানে ভেহিকলস মুভমেন্ট করার ক্ষেত্রে একটা ব্যাপক রেস্ট্রিকশন আমি লক্ষ্য করেছি আর কি। তো সেক্ষেত্রে ভোট যেখানে গণনা হচ্ছে, ভোট গণনা কেন্দ্রে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, তারপরে সব কিছু দেখে নেওয়া, ভিভিপ্যাটের ব্যাপার রয়েছে। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে যে অভিযোগটা করা হচ্ছে, সেই অভিযোগের সারবত্তা কতটুকু সেটা তো নির্বাচন কমিশনের দেখা উচিত। কোথাও যদি স্লো গণনা চলে সেটা তো ঠিক নয়। আমরা মেশিনের যুগে বাস করে যদি ওই হাতে ব্যালট গুনে যে সময়টা লাগে একটা বিধানসভার ফলাফল বের করতে, মেশিনেও যদি সেটা হয়, তাহলে সেটা তো একটু মানে কি বলবো, এটা তো
একটা দুশ্চিন্তার বিষয়, সেই সঙ্গে সঙ্গে সন্দেহের একটা বিষয় বিরোধীরা যদি করে তাহলে তো অমূলক হবে না ব্যাপারটা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 100টা কাউন্টিং 100টা বুথে এখনো পর্যন্ত, মানে কাউন্টিং সেন্টারের ক্ষেত্রে উনি যেটা বললেন যে এখনো গোনাই শুরু হয়নি, যদিও তার এই বক্তব্য এখন থেকে প্রায় ঘন্টা দুয়েক আগে ভিডিও বার্তায় দেওয়া। মানে এই সংখ্যাটা সামনে আসলে এবং এই যে কাউন্টিং এজেন্টদেরকে আসন ছেড়ে না, নিজের গণনা কেন্দ্র ছেড়ে না বেরোনোর যে বার্তা, আমি সুজিতদার কাছে যাই। সুজিত, আপনি বারবার করে বলছিলেন একই গলায় একই সুর রেখে যে এই কাউন্টিং সেন্টার থেকে ছেড়ে বেরিয়ে গেলে লাস্টে ফলাফল অদল বদল হতে পারে। তার মানে আপনার তরফ থেকেও কি বার্তা থাকবে মাটি কামড়ে পড়ে থাকার? না, বার্তা তো অবশ্যই। দেখুন, আমি আমাদেরও এজেন্টদের বারবার করে বলেছি, এই নির্বাচনে ভোট যা পেয়েছো লাস্ট পর্যন্ত তোমরা থাকবে, এটা কিন্তু সমস্ত দলই চাইব। এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা, আমি মমতার কথা বলিনি বা মমতা ব্যানার্জি কি আমি সুজিত মাঝখানে একটা মানে জাস্ট আপনাকে একটা জিনিস জানাই, বিজেপির তরফ থেকে গত 19-এর নির্বাচনে, 21-এর নির্বাচনে, এমনকি 24-এর নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনে তো বটেই, এই সমস্ত ক্ষেত্রে অভিযোগ করা হয়েছিল যে কাউন্টিং এজেন্টদেরকে ভয় দেখানো, থ্রেট করা, বাইরে বেরোলে দেখে নেব, এরকম হুঁশিয়ারি দেওয়া তৃণমূল কংগ্রেস কাউন্টিং সেন্টারের মধ্যে করে। মানে এমন একটা অভব্য আচরণ তারা করে যে সেখানে না বেরিয়ে আসা ছাড়া কোনো উপায় থাকে। এই অভিজ্ঞতা আমাদেরও, আমরাও এই অভিজ্ঞতা দেখেছি। মানে সহমত হবেন আমার সঙ্গে একদম। কেন, আমি দেখেছি আমার এজেন্টকে গত পঞ্চায়েতে বসতেই দেয়নি। আচ্ছা, বসতে দেয়নি। আমি তখন ওখানে আমার কম ছিল, আমি সব সিটে দিতে পারিনি, কিন্তু যে সিটে ছিল সেখানে দেখলাম তাকে বের করে দেওয়া হয়েছে। এটা ঘটনা, এটা বাস্তব। আর পঞ্চায়েত ব্যালট সিস্টেম, আপনি যেটা জানতে চাইলেন, আমাদের বক্তব্য তাই প্রথম থেকে সমস্ত রাজনৈতিক দলের যে শেষ হওয়া পর্যন্ত থাকতে হয়, তাহলে এদিক ওদিক হওয়ার জায়গার কারণ। আমি যেটা ব্যক্তিগতভাবে শেয়ার করেছি আমার 96 সালে। একদম। আমি রিমাদের কাছে আসি। অন্যান্যবার মূলত যেটা আমি আসছি আপনার কাছে রিমাদি, অন্যান্যবার বিরোধীরা মূলত যে স্ট্যান্ড পয়েন্ট নিয়ে থাকেন, অর্থাৎ বারবার করে বার্তা দেওয়া যে কেউ ছেড়ে বেরিয়ে এসো না, কাউন্টিং সেন্টারে শেষ পর্যন্ত থাকো, এবার ঠিক সেই ভূমিকা রাজ্যের গত রুলিং পার্টি নিচ্ছে। মানে পুরো একটা উলট পুরাণ হচ্ছে। এটা কিসের ইঙ্গিত? এটা তৃণমূল যে ডুবে যাচ্ছে তারই ইঙ্গিত। তারা চাইছে কোনো রকমভাবে খড়কুটো ধরে বেঁচে থাকতে, কিন্তু তাতেও রক্ষা হবে না, শেষ রক্ষা বিজেপি। শেষ হাসিটা হাসছে, বিজেপি আসছে। আচ্ছা, মানে এই যে আপনি বলছেন যে আপনাদের 193টা আসনে এগিয়ে থাকা। হ্যাঁ, আমি একটা দিই তাহলে ভালো হবে যারা দেখছেন। দেখুন, এবারের লোকসভাতে টোটাল ভোট পড়েছে প্রায় 6,31,00,000 মতো, তাই তো? 6,31,00,000 ভোটকে গুনতে হবে 8টার সময় বিধানসভা, মানে টোটাল 200। আপনি লোকসভা বলেছেন, বিধানসভায় 6,31,00,000 ভোট দিয়েছেন টোটাল ভোটের মধ্যে। এখনো পর্যন্ত 8টা থেকে এখন বাদছে, মানে অ্যাজ পার মানে ইলেকশন কমিশনের ওয়েবসাইট, তাতে করে ভারতীয় জনতা পার্টি 1,27,81,302 ভোট মানে পেয়েছে। তৃণমূল কংগ্রেস 1,16,69,209, সিপিএম 11,96,180 এবং কংগ্রেস 9,10,733। মোটামুটি এই পার্টিগুলো এইরকম ভোট পেয়েছে। তার মানে একটা মিনিট। আর এই মুহূর্তে আমরা দেখছি মুর্শিদাবাদে আজিজুল্লাহ আসছি। মুর্শিদাবাদে জয়ী বিজেপি প্রার্থী অলরেডি জয়ী হয়েছেন গৌরী শঙ্কর ঘোষ। মুর্শিদাবাদ থেকে এবার জয়ের খবর আসছে, এগিয়ে থাকা নয়, জয়ের খবর। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী থেকে প্রায় 31,900 ভোটে জয়ী হয়েছেন গৌরী শঙ্কর ঘোষ। প্রথম জয়ের খবর আসছে, দেখুন মুর্শিদাবাদে বিজেপি মনোনীত প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ প্রায় 31,900 ভোটে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে হারিয়ে মুর্শিদাবাদ বিধানসভায় জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ। এই হচ্ছে প্রথম জয়ের খবর আপনাদেরকে দেখাচ্ছি। এবং সঙ্গে টালিগঞ্জের ছবি দেখাই। টালিগঞ্জে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে। পঞ্চম রাউন্ড শেষে টালিগঞ্জে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী 624 ভোটে এগিয়ে রয়েছে। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ফারাক্কা বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছে। টালিগঞ্জে এগিয়ে বিজেপি, ফারাক্কাতেও এগিয়ে রয়েছে। অন্যদিকে রানাঘাট উত্তর পূর্ব নবম রাউন্ড শেষে এগিয়ে রয়েছে বিজেপি। রানাঘাট উত্তর পূর্বে এগিয়ে রয়েছেন। 12 রাউন্ড শেষে গোসাবাতে এগিয়ে রয়েছে বিজেপি। অর্থাৎ দিকে দিকে বিজেপির এগিয়ে আসার খবর আসছে। 12,000-এর বেশি ভোটে
জয়ের পথে বারাবণীর বিজেপি প্রার্থী। বারাবণী বিজেপি প্রার্থী, তিনি জয়ের পথে। মগরাহাট পশ্চিমে এগিয়ে তৃণমূল প্রার্থী শামীম আহমেদ। মগরাহাট পশ্চিমে তৃণমূল প্রার্থী শামীম আহমেদ এগিয়ে। 50,000 ভোটে এগিয়ে কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী, ব্যাপক মার্জিন 50,000 ভোটে। তৃতীয় রাউন্ড শেষে এগিয়ে বারুইপুর পূর্বের বিজেপি প্রার্থী। এখনো পর্যন্ত টক্কর চলছে বিভিন্ন ক্ষেত্রে। নবদ্বীপে দ্বিতীয় জয়ের খবর আসছে নবদ্বীপ থেকে। নবদ্বীপে 24,000 ভোটে জয়ী বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। নবদ্বীপে 24,000-এর ভোটে জয়ী, 24,000 ভোট। দ্বিতীয় জয়ের খবর আসলো। প্রথম মুর্শিদাবাদ থেকে গৌরীশঙ্কর ঘোষ, দ্বিতীয় নবদ্বীপে শ্রুতি শেখর গোস্বামী জয়ী হয়েছেন। নবদ্বীপ থেকে 24,000 ভোটে জয়ী হয়েছেন শ্রুতি শেখর গোস্বামী। দ্বিতীয় জয়ের খবর। বিজেপি প্রার্থী জয়, দুটো জায়গাতে বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন, মুর্শিদাবাদ এবং নবদ্বীপ। মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ আর নবদ্বীপে। আচ্ছা, তৃতীয় জয়ের খবর আসছে নাকাশিপাড়া থেকে। নাকাশিপাড়া বিধানসভায় বিজেপি প্রার্থী শান্তনু দে জয়ী হয়েছেন। নাকাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী শান্তনু দে। তিনটে জয়ের খবর আসলো সিএনএর হাতে এই মুহূর্তে। এই মুহূর্তে সিএনএর হাতে তিনটে জয়ের খবর আসলো। 3 জায়গাতেই, 3টে বিধানসভাতেই জয় হয়েছে বিজেপির, এবং সেখানে সেলিব্রেশনের ছবি আপনাদেরকে দেখাবো একটা ছোট্ট বিরতির পর। ফিরে এসে প্রার্থীদের জয়, জয় শ্রীরাম স্লোগান এবং গেরুয়া আবির খেলা হচ্ছে। কি ছবি ধরা পড়ছে দেখাবো আপনাদের একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে আসলাম দ্য ব্যাটল অফ বেঙ্গলে। চলে যাব রিমাদির কাছে। পর 3 জন বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন, তবে তার মধ্যে মুর্শিদাবাদের মতো জায়গা যেখানে বিজেপির জয়, এটাকে কিভাবে দেখছেন? 3 জন প্রার্থী মূলত তারা তাদের ফাইনাল ডেস্টিনেশনে, অর্থাৎ এগিয়ে থাকা পিছিয়ে থাকার খেলা নয়, মূলত জয়ী হয়েছেন তারা। এবং উপরে আমরা দেখাচ্ছি সেই ছবি, যে জয়ের পর যে উল্লাস চলছে বিজেপির। একবার যদি দেখাতে পারি, কারণ রিমা দেবী আজকে স্টুডিওতে রয়েছেন, আমার মনে হয় যে ওনারও এই আনন্দে সামিল হওয়ার ভীষণভাবে ইচ্ছে করছে। ও যেতে পারছেন না, কি করা যাবে, মিডিয়াতে আসতে হবে। দেখুন, একবার অডিও দিয়ে শোনাই একবার আপনাদের। সুবিধ এখন এই মুহূর্তে আবার পরের খবরে কালিয়াগঞ্জের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মানে আমি রিমা দেবীর কাছে যাবো কি একের পর এক জয়ের খবর। কালিয়াগঞ্জ বিধানসভায় জয়ের খবর আসছে। বিজেপি প্রার্থী উৎপল মহারাজ জয়ী হয়েছেন। কালিয়াগঞ্জ বিধানসভার ক্ষেত্রে জয়ী বিজেপি প্রার্থী উৎপল মহারাজ। একের পর এক জয়ের খবর। রিমা দেবী, এই আনন্দ, মানে আমি জানি না যে এটা যারা বিজেপির দীর্ঘদিনের কর্মী সমর্থক রয়েছেন বা বিজেপির যারা সাপোর্টার রয়েছেন, তারা কিভাবে আনন্দ করবে। কারণ স্বাধীনতার পর এই পশ্চিমবঙ্গ কিন্তু এই প্রথমবার যেখানে বিজেপি ক্ষমতায় আসলো, এবং এই মানে বহু সময় আমি বলতে শুনেছি বিজেপি নেতাদের যে সারা ভারত জয় হয়ে গেলেও এখনও বাংলা জয় সম্ভব হয়নি। এটা হচ্ছে লক্ষ্য এবং স্বপ্ন। আমি রিমা দেবীকে জিজ্ঞেস করব, এ জয় তো উচ্ছ্বাসের আনন্দের, এরপর কিন্তু বিরাট একটা স্বপ্ন পূরণের, প্রতিশ্রুতি পূরণের একটা জায়গা বিজেপির কাছে চলে আসবে, যেটা হচ্ছে সীমানাবর্তী সুরক্ষা, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, চাকরির ক্ষেত্রটাকে পোক্ত করা, প্রত্যেক বছর পরীক্ষা নেওয়া, রিক্রুটমেন্টের ব্যবস্থা করা। চতুর্থত হলো যে সরকারি কর্মীদের, এবার আজিজুল একটু হাসবেন, যতই উনি স্ট্যাটিস্টিক্স দেখুন না কেন, বিজেপির জয়, উনিও 7ম কমিশন পাবেন, এবং যে বকেয়া ডিএ ইয়েরাও পাবেন, মানে সুজিতদারাও পাবেন। আমার তো মাঝে মধ্যে মনে হচ্ছে যে যারা অন্যান্য রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন করেছেন ঠিকই, কিন্তু আদতে তারা সরকারি কর্মী, তারা মনে হয় সবাই বিজেপিকেই ভোট দিয়েছেন। মানে আমি জানি না এখন কে কি বলবেন। না না, আমি আপনার কথা বলছি না, আপনার কথা বলছি না। আজিজুল দাও কি করেছেন আমি জানি না, কিন্তু রিমা দেবী, এই যে একের পর এক স্বপ্ন পূরণের দিকে আপনাদের এগোতে হবে, প্রত্যাশা মানে প্রতিশ্রুতি এবং প্রত্যাশার চাপ, এটা একটা কিন্তু বড় চাপ। এটাকে হ্যান্ডেল করা সম্ভব হবে? আমি মাঝখানে একটু এটাও মনে করি রিমা দেবীকে, এই রাজ্য কিন্তু প্রায় 6 লক্ষ কোটি টাকার ওপরে
ঋণের দায়ে দায়গ্রস্ত, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে সেন্ট্রাল কমান্ডকে বা বিজেপির কেন্দ্রকে। তারা যদি স্পেশাল প্যাকেজ পাবে পশ্চিমবঙ্গ, আপনার কি মনে হয়? অবশ্যই স্পেশাল প্যাকেজ পাবে, কারণ আমাদের যিনি সভাপতি, রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বলেছেন যে বিভিন্ন যে কোম্পানিগুলো তারা আসার জন্য রেডি হয়ে আছে, শুধু মমতা ব্যানার্জি ঠিকঠাকভাবে তিনি ইমপ্লিমেন্ট করতে পারেননি বলে এটা সম্ভব হয়নি। আমাদের এই দেশে এই পশ্চিমবঙ্গে অনেক রকম রিসোর্স আছে যেগুলো থেকে আমরা মোটামুটি এই ঋণটা কমিয়ে নিয়ে আসতে পারি। আচ্ছা, মানে সেই ঋণ কমানোর জায়গা আছে। দ্বিতীয়ত, বারবার করে অমিত শাহ এবং প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী যখন এসেছেন, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন তিনি অবশ্যই রক্ষা করবেন। তারা কিন্তু বলেছেন যে সরকার চাকরির পরীক্ষা হবে, সপ্তম পে কমিশন লাগু হবে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হবে এবং শিল্প আসবে। হবে এগুলো? অবশ্যই, নিশ্চয়ই হবে, কারণ এটা মোদির গ্যারেন্টি। বিভিন্ন রাজ্যে যেভাবে উনি যেভাবে উন্নতি করেছেন বিভিন্ন রাজ্যের, নিশ্চয়ই আমাদের দিকেও সেভাবেই তাকাবেন। কারণ অঙ্গবঙ্গ কলিঙ্গর যে নারা ছিল ওনার, অঙ্গ এবং কলিঙ্গ তো হয়ে গেছে, এবার বঙ্গ। নিশ্চয়ই আমরা এই পরিসংখ্যানে মোটামুটিভাবে 3টের সময় আমাকে হয়তো নয়তো করে বলতে হচ্ছে, কিন্তু সংখ্যাটা বলছে শুধুমাত্র বিজেপির জয়, শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর কিচ্ছু নয়, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজিজুল্লাহর কাছে আসবো। আজিজুল্লাহ, আপনি আমাদের প্যানেলে কত শত প্যানেল করেছেন, আমার এখন হিসাব যদি আপনি বলেন যে আমি স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, তুমিও আমায় স্ট্যাটিস্টিক্স দাও পাল্টা, আমার পক্ষে সম্ভব হবে না, আমি আগেই হাত তুলে দিচ্ছি। কিন্তু আপনি আমায় বলুন যে এই সমস্ত প্যানেলে আপনি একটাই কথা বলেছেন যে দেনাটা কিন্তু একটা বিরাট বড় দেনা, এবং পাশাপাশি এই দায় বা ঋণ, পাশাপাশি আপনি এটাও বলেছেন যে কেন্দ্র সরকারও কিন্তু একটা বড় সংখ্যক ঋণ তারা নেওয়া আছে ভারত সরকারের। এখন এই যে ঋণ কেন্দ্রিক সমস্যা থেকে বেরোনোর উপায়টা কি হতে পারে, বা বিজেপির যে ম্যানিফেস্টো সেটাতেও তো বারবার করে বলা হয়েছে শিল্প উন্নয়নের কথা, এতে ঋণের দায় থেকে রাজ্য মুক্তি পাবে, আপনার কি মনে হয়, বা এটা কতটা চ্যালেঞ্জ হবে? না, বিষয় হচ্ছে সংসদীয় গণতন্ত্রে যখন মানুষ কোনো দলকে জনাদেশ দেয়, এটা তো জনাদেশ, এই জনাদেশে মানুষ নিশ্চয়ই একটা ভাবনা থেকে বিজেপিকে জেতাচ্ছে, এবং সেই জেতানোর পিছনে অবশ্যই ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি দিয়েছে যেবারে আমরা ক্ষমতায় যদি আসি, বিশেষ করে তাদের সংকল্পপত্রে, যেমন একদিকে আমরা দেখব যে বর্তমান যে সরকার, বিদায়ী সরকার, সেই বিদায়ী সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের মধ্যে একটা যেটা খুব চর্চিত, সেটা লক্ষ্মীর ভাণ্ডার, সেটাকে ডবল করে দেওয়ার একটা প্রতিশ্রুতি আছে সংকল্পপত্রে। 3000 টাকা করে দেওয়া, অন্নপূর্ণা ভাণ্ডার নিশ্চয় দেওয়া হবে। এবং আমরা এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু বিভিন্নভাবে বিরোধীদের তরফ থেকে অভিযোগ ছিল যে রাজ্যের আর্থিক স্বাস্থ্য এমন নয় যে এইভাবে ভাতা বিতরণ করা যায়, কিন্তু কোথাও না কোথাও সংকল্পপত্রে এই ডাবল করে দেওয়া, 1500কে 3000 করে দেওয়া, এটা বাংলার আর্থিক স্বাস্থ্যে কতটা ক্ষতি করবে বা কতটা চাপ রাখবে বা চাপ দেবে, আর বাংলার সার্বিক আর্থিক স্বাস্থ্যকে ভালো করার জন্য কেন্দ্র সরকার, এটা তো ঠিক যে ভারতীয় জনতা পার্টি একটা পজিটিভ দিক আছে, সেই দিকটা হচ্ছে যে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি রয়েছে। এই রাজ্যে 15 বছর ধরে ডবল ইঞ্জিন সরকার তৈরি না, আমি একটা কথা বলি, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রয়েছে, 2014 সাল থেকে নরেন্দ্র মোদী সরকার দিল্লিতে। এই রাজ্যের শাসকের তরফ থেকে বারবার কিন্তু অভিযোগ এসেছে যে কেন্দ্র রাজ্যের পাওনা টাকা, পাওনা যে প্রদেয় সেটা দেয় না। এই যে একটা অভিযোগ, সেই জায়গা থেকে সেই অভিযোগ খণ্ডন হবে, একদম ঠিক। কেন্দ্র একদম দাদা, আমি আবার আসবো বিরতির পর আপনাদের কাছেই ফিরে আসবো। লক্ষ্মীর ভাণ্ডারের কথা বললেও আজিজুল দা অত্যন্ত বুদ্ধিমান মানুষ, নিজের যে উন্নতি হবে অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রটা উনি একটু সঙ্গোপনে আলাদা রাখলেন। সপ্তম বেতন কমিশন এবং ডিএর যে প্রাপ্তি হবে, একটা ব্যাপক পরিমাণ অর্থ তারা পেতে পারেন, এরকম একটা সম্ভাবনা। আমরা দ্রুত বিরতির পর ফিরে আসছি। আরও বেশ কিছু জয়ের খবর সামনে আসছে, লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সামনে থাকবো আমি, সঙ্গে থাকবেন আমাদের গেস্টরা, আপনারাও সঙ্গে থাকুন। ফিরে আসলাম আলোচনায়। এখন এই মুহূর্তে আমরা দেখাবো আপনাদের ভবানীপুর বিধানসভা কেন্দ্র। এবারকার ভিভিআইপি আসন ভবানীপুর বিধানসভা, যেখানে দুই হেভিওয়েট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর লড়াই। মার্জিন আরও কমল ভবানীপুরে তৃণমূল প্রার্থীর, মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্জিন আরও কমে গেল। আমরা দশম রাউন্ডের শেষে দেখিয়েছিলাম 11,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্জিন কিন্তু আরও কমলো। 11 রাউন্ডের শেষে মার্জিন কমেছিল, এবার তারপরের যে রাউন্ড
সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর মার্জিন কিন্তু আরও কমে গেল। আমি এই বিষয়ে কথা বলবো আবারও। আমি যাব আজিজুল্লাহর কাছে। আজিজুল্লাহ, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্জিন ক্রমাগত কমে আসা এবং এখনো পর্যন্ত আমরা ধরে নিতে পারি 12 থেকে 13 রাউন্ড গোনা হয়েছে, কি মনে হচ্ছে ভবানীপুরকে নিয়ে? কি মনে হচ্ছে? ভিভিআইপি কেন্দ্র, হাই প্রোফাইল প্রার্থীরা লড়ছেন। দেখো, একটু আগে আমি তোমাকে বলছিলাম যে টোটাল 6,31,00,000 ভোট পড়েছে, তার মধ্যে এখনো পর্যন্ত 3 কোটি ভোট গোনা হয়নি। তার মানে 50% ভোট এখনো গুনতে বাকি আছে। তার মানে কোনো বিধানসভায় যদি 21 রাউন্ড গোনা হয়, তাহলে মানে 21 রাউন্ড যদি টোটাল গুনতে হয়, তাহলে অলরেডি যদি 10 রাউন্ড গোনা সম্পন্ন হয়, তাহলে এখনো 11 রাউন্ড বাকি আছে। ফলে ফলাফল যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে। ট্রেনটা তো বলছে, ট্রেন অবশ্যই বলছে ভারতীয় জনতা পার্টির পক্ষে, এবং এই যে মানে প্রথম 10 রাউন্ড টোটাল বিজেপির দিকে ভোট, আর পরের রাউন্ডে টোটাল তৃণমূলের দিকে চলে যাবে। 191 বিজেপি এগিয়ে আছে, 97টি তৃণমূল এগিয়ে আছে। এই সংখ্যাটা অবশ্যই বিজেপির পক্ষে মানে অন্তপক্ষে হোপফুল, অনেকটা অ্যাডভান্টেজ আছে। তার মানে এই নয় যে 3 কোটির মধ্যে হতেই তো পারে, এটা মানে এই যে অসঙ্গত হবে তাও তো বলে, মানে যে অঞ্চলগুলোতে গোনা হচ্ছে এমনটা তো হতে পারে যে মানে একটা অভিযোগ কিন্তু বরাবর হয়ে আসছে যে নির্বাচন কমিশন কিন্তু নিরপেক্ষ রেফারির ভূমিকা না পালন করে পক্ষপাত দুষ্ট খেলোয়াড়ের ভূমিকা পালন করছে। এখনো আপনি করছে এই অভিযোগ কিন্তু বিরোধী দল করছে, বিরোধী দলগুলো করছে। সেই আঙ্গিকে এমনটা যদি হয়ে থাকে, যেহেতু একটা জিনিস আজকে প্রমাণিত এখনো পর্যন্ত যেটা গোনা হয়েছে, হিন্দু কনসেন্ট্রেশন, কনসলিডেশন ইন ফেভার অফ ভারতীয় জনতা পার্টি, এটা কিন্তু হয়েছে। এবার এমন যদি হয় যে যে বুথগুলো, যে অঞ্চলগুলো হিন্দু প্রবল বা হিন্দু বহুল, সেই জায়গাগুলো আগে গোনা হলো, সংখ্যালঘু জায়গাগুলো পরে গোনা হবে, এই রকম যদি হয় তাহলে কিন্তু ফলাফল তো এদিক ওদিক হতেই পারে, না হওয়ার কিছু। তার মানে সংখ্যালঘু ভোট তৃণমূলের পক্ষে, এটা আজিজুলদা বলছেন অনেকটাই, মানে যদিও এটা ভেঙেছে অনেকটা, কিন্তু অনেক। আমি রিমা দেবীর কাছে আছি। এই যে আজিজুলদার যে স্ট্যান্ড পয়েন্ট, যে এখনো পর্যন্ত প্রায় 50% কাউন্টিং এখনো বাকি রয়েছে, মানে রাউন্ড অ্যাজ পার রাউন্ড যদি আমি ধরি, এবং অ্যাজ পার ভোটার ধরলেও 6.5 কোটি ভোটার এবার ভোট দিয়েছেন, তার মধ্যে 3.5 কোটি গোনা হয়েছে, আরো বাকি রয়েছে। আপনার ট্রেন্ড তো বলছে বিজেপির দিকে। একদম আজিজুলদা এখনো বলছেন যে এখানে কিন্তু একটা উলট পুরানো হতে পারে। আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাস যে আমরা জিতছি, কারণ 191টা প্রায় আমি 3 ঘন্টা ধরে দেখছি, 97 এবং 191 বা 192। যদি চেঞ্জ হওয়ারই হতো তাহলে কিছুটা হলেও তো এগোতো পিছোতো, এটা তো প্রেডিকশন করাই যায়, কিছুটা এগোবে পিছোবে। তো তাই যদি না হয়, আমার মনে হয় না আর বাকি যে ভোট গণনা বাকি আছে তার মধ্যে কিছু উলট পুরাণ এমন ভাবে উল্টে যেতে পারে যেখানে কালবৈশাখী ঝড়ের মতো উড়ে যেতে পারে। যে মুসলিম অধ্যুষিত এলাকা, যেটা আজিজুলদা বলছেন, যে যদি হয় যে মুসলিম অধ্যুষিত জায়গাগুলো পরে গোনা হচ্ছে, আর মানে ওই পক্ষপাতিত্ব করে কমিশন হিন্দু প্রধান জায়গাগুলো যেখানে বিজেপির পক্ষে ভোট যাওয়ার সম্ভাবনা, সেটা আগে রেজাল্ট আউট করা হয়েছে। আজিজুলদা যে কথা বলছেন, একই কথা মমতা বন্দ্যোপাধ্যায় কম বেশি বলেছেন, হিন্দু মুসলিম না বললেও উনি বলেছেন যে বিকেলের দিকে কিন্তু ফলাফলটা চেঞ্জ হবে। যে মার্জিনে বিজেপি জিতছে, মানে মার্জিন যেটা এগিয়ে আছে, যতটা ভোটে এগিয়ে আছে, আমার মনে হয় না সেই ভোটটা মুসলিম ভোট দিয়ে কখনো টেনে নিয়ে আসা সম্ভব নয়, মার্জিন কমিয়ে আনা সম্ভব নয়। আমি সুজিতদার কাছে আসি। বর্ষিয়ান রাজনৈতিক নেতা, জাতীয় কংগ্রেস করলেও তার প্রচুর ভোটের অভিজ্ঞতা রয়েছে, নিজেও লড়াই করেছেন। আমি এই মুহূর্তে একবার চলে যাব যে একবার ব্রেকিংটা একবার দেখে নিই। আচ্ছা, আমরা এই মুহূর্তে দীপাঞ্জনার কাছে যাব। দীপাঞ্জনা সাউ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জনা, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্জিন কমে গেল। আমি তোমার কাছে জানতে চাইব কত রাউন্ড গণনা এখনো পর্যন্ত হয়েছে এবং মার্জিন কমে কোথায় আসলো, সংখ্যাটা কি? সকাল থেকেই হাই ভোল্টেজ এলাকা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের শাখাবাদ যে মেমোরিয়াল গণনা কেন্দ্র রয়েছে, সেখান থেকেই সকাল থেকেই দেখা যাচ্ছে যে সময়টাই রাউন্ড শুরু হয়েছিল, সেই সময় থেকে একেবারে টান উত্তেজনা। ইতিমধ্যেই একেবারে 11 রাউন্ড শেষ হয়ে গেছে। 12 রাউন্ডের ফলাফল কিছুক্ষণ আগেই ঘোষণা করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একেবারে 7,200 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা এর বেশিও দেখেছি, কিন্তু ক্রমশ কমতে থাকছে। দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ভোট পেয়েছে 44,729, আর পাশাপাশি শুভেন্দু অধিকারী ভোট পেয়েছেন
37,545 এবং তার আগেও আমরা দেখেছি একেবারে দ্বিতীয় দফাতে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এগিয়েছিলেন। তারপরেই তৃতীয় দফা থেকেই দেখা যাচ্ছে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে রয়েছেন এবং যত সময় গড়াচ্ছে তত একেবারে কিন্তু ব্যবধান কমতে থাকছে। টানটার উত্তেজনা এখনো আরো বেশ কিছুটা রাউন্ড বাকি রয়েছে, ভেতরে চলছে গণনা। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করেছেন গণনা কেন্দ্রে এবং তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি, যে সময় শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করেছিলেন সেই সময়তেও কিন্তু তিনি বলেছিলেন তিনি এখনো জয়ের আশা রাখছেন এবং দেখা যাচ্ছে একেবারে 12 নম্বর যে রাউন্ড চলছে, যে শেষ যে ফলাফল আমরা জানতে পারছি 7,200 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত শেষে কি হয় সেটা এখন দেখার বিষয়। দেবাশিস। হ্যাঁ, তো ধন্যবাদ দীপাঞ্জনা, ধন্যবাদ। আমি এই মুহূর্তে আরও একবার ওয়ালে যাই। আমরা দেখতে পাচ্ছি বারিগঞ্জ বিধানসভা কেন্দ্রে আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে তৃণমূল পিছিয়ে পড়েছে, সেখানে কিন্তু আবার তৃণমূল এগিয়ে গেছে। 71,000-এর বেশি ভোটে এগিয়ে বালিগঞ্জের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। আচ্ছা, মার্জনা করবেন, বালিগঞ্জ প্রথম থেকে শোভনবাবু এগিয়েছিলেন, 71,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন। সপ্তম রাউন্ড শেষে টালিগঞ্জে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী, 787 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। 10,000 ভোটে এগিয়ে রয়েছেন যাদবপুরের বিজেপি প্রার্থী। বালিগঞ্জে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, এগিয়ে রয়েছেন বালিগঞ্জ থেকে। আমি চলে যাব দাদার কাছে, সুজিতদা। এই ছবিটা এখনো পর্যন্ত কিন্তু কংগ্রেস একটা এগিয়ে রয়েছে, আর সার্বিকভাবে ফলাফলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিজেপি এগিয়ে, কোথাও বা তৃণমূল এগিয়ে রয়েছে, এরকম একটা পরিস্থিতি। কংগ্রেসকে নিয়ে কতটা আশাবাদী? কারণ এবার মূলত কংগ্রেস নিজের পায়ে লড়ছেন, নিজের পায়ে লড়াই করছেন, নিজের পায়ে হাঁটছেন। আপনি কিছুক্ষণ আগে বললেন যে শুধুমাত্র এটা কিন্তু গাছ একটা বপন করেছেন শুভঙ্কর সরকার, তার ফল কিন্তু আমরা পরবর্তী সময়ে পাবো, সেই বিষয়ে কতটা আশাবাদী। আর এই মুহূর্তে আবার আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে দেখতে পাচ্ছি, আমি তৃণমূল কংগ্রেসের অম্বরীশের কাছে যাব কিছুক্ষণের মধ্যে। অম্বরীশ আপনার কাছে আসছি, তার আগে সুজিতদা। যেটা বলছিলাম যে আমরা আশাবাদী এবং আমাদের প্রার্থী ভোটটা বাড়বে। একটা কথা এর আগে আমার বলার দরকার ছিল, আমি বারবার বলার চেষ্টা করছিলাম, এই যে প্যাকেজ দেওয়া যায় না। রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলছি, প্রণববাবু বারবার বলতেন দেখ প্যাকেজ দেওয়া যায় না, বিভিন্ন স্কিমে টাকা দেওয়া যায় কেন্দ্র থেকে, বিআরজিএফ হ্যান ত্যান বিভিন্ন স্কিম করতে হয়। রাজ্য স্কিম করলে সেই স্কিমের এগেনস্টে কেন্দ্র টাকা দেবে, কিন্তু প্যাকেজ দেওয়া হয় সেই আইকে গুজরাল থেকে শুরু করে প্যাকেজের অনেক মোহ আমরা দেখেছি, কিন্তু কখনো কোনো রাজ্য প্যাকেজ ঠিকমতো পেয়েছে কিনা ইতিহাস সে কথা বলে না। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বললাম, অধ্যাপক কী বলবেন আমি জানি না। আর অধ্যাপক যে কথা বললেন সেখানে আমার একটা বলার আছে, বলছেন এরপরে যদি মুসলিম ভোট গণনা হয়। আমি কিন্তু এই চাই না উনি কনফিউজ করার জন্য বললেন কিনা, কিন্তু 33 বা 32% মুসলিম ভোট যদি তাই ধরে নেওয়া হয়, তাহলে এর মধ্যে কি মুসলিম ভোট ছিলই না? এই যে কাউন্টিং হয়েছে না, সেটা বলা যাবে না। ট্রেন্ড বিজেপির দিকে, বিজয়লক্ষ্মী বিজেপির দিকে এগুচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ পরিষ্কার চিত্র 194 আমরা 1, বামফ্রন্ট লেফট 2 যা দেখাচ্ছে। সেক্ষেত্রে যে এই যে ট্রেন্ড, আর এখন বাজে কত বাজে আপনার পাশে 3টে 14-15 এরকম যার সময়, এই সময় দাঁড়িয়ে দেখবেন বিভিন্ন জায়গায় 11 রাউন্ড 12 রাউন্ড 14 রাউন্ড গোনা হয়ে গেছে। অফিসিয়ালি হয়তো অ্যানাউন্সমেন্ট করতে দেরি হচ্ছে। আর এই দেরি হওয়ার কারণটা আমি বলি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ছিল এতকাল ফটো দিয়ে এজেন্ট পাঠানো যেত, কিন্তু এখন ফটো সিগনেচার উইথ কিউআর কোড। আগে একটা জায়গায় চেকিং হতো, আমি যদি কাউন্টিংয়ে ঢুকি ক্যান্ডিডেটদের চেকিং হতো না, আগের যে কার্ড সেই কার্ড ক্যান্ডিডেট ঢুকতে পারতো, আগের চিফ ইলেকশন এজেন্ট যে কার্ডটা ছিল তা দিয়ে ঢুকতে পারতো। নতুন করে কিন্তু তাদেরও কিউআর কোড দেওয়া হয়েছে এবং নতুন করে তাদের আবার কার্ড দেওয়া হয়েছে, এবং 3টে চেকিংয়ের পর তবে কাউন্টিং টেবিলে যাওয়া যাচ্ছে। এটা ইট উইল টেক টাইম। আর ইলেকশন মমতা ব্যানার্জি যেটা বললেন, এটাও একটা হাস্যস্কর ব্যাপার, যে দেরি করে করছেন বা আগে বিজেপি যেখানে জিতবে সেইগুলো দেখাচ্ছে, এগুলো ঠিক রাজনৈতিক কথাবার্তা নয়, যেটা বাস্তব সেটা মেনে নিতে হবে। এবং রবীন্দ্রনাথের কথা বলি, ভালো মন্দ যাহা সত্য এটাও সহজে। মানে এটা কি তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষে
মেনে নিতে অসুবিধা হচ্ছে। আমার তো মনে হয় তাই, একদম। কিন্তু মানে রবীন্দ্রনাথ সে কথা বলেছেন, বারবার করে ঢেকুর তুলতে হচ্ছে। রবীন্দ্রনাথ কিন্তু বলেছেন ভালো মন্দ যাই আসুক সত্যরাও সহজে, সত্যরা সত্যই। এই সত্য তো 184, 194, সত্য তো 93, সত্য তো 1 বা 2, কংগ্রেস 2 দেখাচ্ছে, লেফট হ্যান্ড 2। একটু আগে আমরা দেখছিলাম 91, এখন আবার দেখছি 94। হ্যাঁ, তাহলে এই তো সত্য আপনার চ্যানেলে দেখছি, তাহলে এটাকে অস্বীকার করি। এবং এটাও কিছুক্ষণ আগে রিমাদি বলছিলেন যে এটা কিন্তু প্রায় গত 2 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে প্রায় আমরা টিভি স্ক্রিনে দেখছি। এই ক্ষেত্রে অদল বদল হয়নি, মানে মোটামুটি ভাবে 3 ঘন্টায় মোটামুটি 6-7 রাউন্ড গোনা হয়ে যায়, 6 রাউন্ড গোনা হয়। এই হচ্ছে জায়গাটা, কিন্তু খুব পরিষ্কার হচ্ছে। না পরিষ্কার, এ তো জনাদেশ পরিষ্কার, এখানে কোনো মানে ভিউড পিকচার নয়, অন্য নয়, কিন্তু মাথা পেতে নিতে হবে। দেখুন ভারতবর্ষে জাতীয় কংগ্রেস বেশিরভাগ সময় মানুষের কাছে গেছে, সবচেয়ে বেশি সময়, এবং যে জনাদেশ দিয়েছে জাতীয় কংগ্রেস কখনো অস্বীকার করেনি, বহুদল অস্বীকার করেছে। একদম তাই, মানে জাতীয় কংগ্রেস মাথা পেতে নিয়েছে। পলিটিক্সের ক্ষেত্রে স্পোর্টিংনেস থাকা উচিত, সেটাই হচ্ছে। আসুন দেখি এই মুহূর্তের আবার আরেকটি লেটেস্ট আপডেট আসছে। জয়ী হয়েছেন হেমতাবাদের বিজেপি প্রার্থী হরিপদ বর্মন। হেমতাবাদের বিজেপি প্রার্থী হরিপদ বর্মন। এই মুহূর্তে আমরা চতুর্থ প্রার্থী অ্যানাউন্স করতে পাচ্ছি। হেমতাবাদের ক্ষেত্রে বিজেপি প্রার্থী হরিপদ বর্মন তার নিকটতম ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন হরিপদ বর্মন। আর এখন এই মুহূর্তে একটা ছোট্ট আবার বিরতি নেওয়ার সময় হয়েছে। এই বিরতি নেওয়ার পর আবারও ফিরে আসবো আজকের এই অনুষ্ঠান আলোচনা, আরও বেশ কিছু লেটেস্ট আপডেট আপনাদেরকে দেখাবো, গেস্টদের সঙ্গেও কথা বলবো, সঙ্গে থাকুন। ফিরে আসলাম আবারও আলোচনায়। আমরা এই মুহূর্তে অম্বরীশের কাছে যাব। অম্বরীশ আমাদের সঙ্গে রয়েছেন, তৃণমূল কংগ্রেসের আজকের প্রতিনিধি, আমাদের মুখপাত্র। অম্বরীশ, এখন এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে তাতে ভবানীপুরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্জিনটা ধীরে ধীরে কমছে। মানে এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে আমি যখন প্যানেল শুরু করি তখন প্রায় 12,000 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকলেও আমি লাস্ট কিছুক্ষণ আগে আপডেট দেখালাম তাতে 7,000-এ কমেছে, মানে প্রায় 5,000 মার্জিন কিন্তু কমে গেছে। অম্বরীশ, দেখুন, ভোটের অঙ্কের মধ্যে কখনো বাড়া কখনো কমা থাকবে। হ্যাঁ, কিন্তু প্রথমত আপনাদেরকে বলি যে আপনাদের সঙ্গে হয়তো আর খুব বেশি সময় থাকতে পারবো না, তার কারণ আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ আমি যে কেন্দ্রে গণনা কেন্দ্রের সামনে আমি রয়েছি এখানে প্রতি মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকেরা বিভিন্ন ধরনের উস্কানিমূলক পরিস্থিতির মধ্য দিয়ে এমন একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে, যার জন্য সেটাকে একটা সামাল দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে পড়েছে। তো সেইখানে যার জন্য আপনাদের সঙ্গে খুব একটা বেশি সময় হয়তো থাকতে পারবো না, কিন্তু আপনাদেরকে একটা আপডেট আমি তখন থেকে দিতে চাইছি। সেই আপডেটটা হচ্ছে, আপনারা যেমন বলছেন যে ভবানীপুরে কিছুটা মার্জিন কমেছে, যদিও শেষ জয়ের হাসিটা আমরাই হাসবো ভবানীপুরে, কিন্তু তার সঙ্গে আরো একটা আপডেট দিই। সকাল থেকে শুরু করে এই মানে এখন থেকে ধরুন 15 মিনিট আগে পর্যন্ত 15 মিনিট আগে পর্যন্ত আমার নিচের বিধানসভা কেন্দ্র কুসুমন্ডি বিধানসভা কেন্দ্র, যে বিধানসভা কেন্দ্র প্রায় একটা সময় প্রায় 12,000 প্লাস লিড নিয়ে বিজেপি প্রার্থী এগিয়ে গেছিলেন, সেই বিধানসভা ক্ষেত্র কিন্তু কিছুক্ষণ আগে যেটা আপডেট পাওয়া গেল, সেই বিধানসভা ক্ষেত্রে এই মুহূর্তে 4,500 প্রায় 5,500 ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে গেছেন। এটাও কিন্তু বাস্তব পরিস্থিতি, যে কারণে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্ত পর্যন্ত কাউন্টিং এজেন্ট এবং সমস্ত কর্মী সমর্থকদের কাউন্টিং ভেন্যু ছেড়ে না যাওয়ার যে অনুরোধ বা নির্দেশ, যেটাই বলুন, সেই নির্দেশ দিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি যে গণতন্ত্র নেই এই আওয়াজ তুলে আজকে নির্বাচনে লড়েছিল, সেইখানে দেখতে পাচ্ছি যে তাদের কর্মী সমর্থকরা, এখনো তো ফাইনাল কিছু হয়ে যায়নি, অবশ্যই গণদেবতা যা রায় দেবেন সেইটা দিনের শেষে আমাদেরকে সবাইকে মাথা পেতে নিতে হবে, কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত সেটা ফাইনাল হয়ে যায়নি। এখন 3:15 বা 3:20 বাজে, এখনই দেখতে পাচ্ছি চারিদিকে একটা উত্তেজনার পরিস্থিতি। আসানসোলে দেখলাম আমরা পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, আমাদের ঝাড়গ্রামে ক্যাম্প অফিস ভাঙচুর হচ্ছে, আমাদের এইখানে প্রতি মুহূর্তে প্রায় 5 থেকে 6 বার উত্তেজনার সৃষ্টি হলো, যে জায়গা থেকে মানে আগামী দিনগুলো এই যে দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য আগামী দিনে বাংলার পরিবেশকে কোন জায়গায় নিয়ে যাবে সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যায়। অবশ্যই বাংলার উন্নয়নের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বিগত 15 বছর সাধারণ মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছে এবং সেইখানে বাংলার মানুষ খুশি হয়ে বাংলার মানুষ রায় দিয়েছে। আজকে ভোটের অঙ্কটা কোন জায়গায় দাঁড়াচ্ছে সেটা অবশ্যই বিশ্লেষণ করতে হবে। পার্সেন্টেজ অফ ভোট, সেই ভোট পার্সেন্টেজ অফ
ভোট কোন জায়গায় দাঁড়াচ্ছে সেটা যদি কিছুটা কম থেকে যায় তাহলে পরে সেটা কেন কম থাকবে সেটা যেমন বিচার বিশ্লেষণের বা একটা যে আত্মবিশ্লেষণের জায়গা আছে আপনি বলছেন, হ্যাঁ। পাশাপাশি অবশ্যই সেটাও যেমন থাকবে আগামী দিনে। আর আমরা চাইছি শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে, কারণ এই ধরনের পরিবেশ যেমন কুসুমন্ডি একটা দৃষ্টান্ত তৈরি করলো। সকাল 8টায় গণনা শুরু হয়েছে, এখন 3:15 বাজে, 3টের সময়, 3টের ঠিক আগে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কিন্তু 4,500 ভোটে সেই এখন কিন্তু এগিয়ে রয়েছেন। তো এটাও কিন্তু বাস্তব পরিস্থিতি, এইটাকেও কিন্তু আমরা দল খুব ভালোভাবে বিচার বিবেচনা করে দেখছি এবং প্রতিটা কেন্দ্র, এই ধরনের যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে আমাদের বিশেষ নজর রয়েছে, যাতে করে কোনোভাবেই ওই শেষে ফাঁকা মাঠে গোল বিজেপি দিতে না পারে। আমরা সেই বিষয়টা খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখব। তার মানে আপনি যেটা অম্বরীশ বলছেন তাতে মিডিয়াকে আরো 3 ঘন্টা অত্যন্ত প্রখর এবং তীব্র নজর রাখতে হবে, কারণ আগামী 3-4 ঘন্টাতেও কিন্তু ছবি বদলের একটা সম্ভাবনা অম্বরীশ আপনি করছেন। রাখা উচিত। আর ফাইনালি যখন বিষয়টা একদম চিত্র ক্লিয়ারই হয়ে যাবে, দলের পক্ষ থেকে যে কোনো দল, সে যে দল জিতুক, যে দল হারুক, যে দল যে পরিস্থিতিতেই থাকুক, তারা কিন্তু তাদের পক্ষ থেকে অবশ্যই প্রেস বিবৃতি অবশ্যই রাখবে। সেই মুহূর্ত পর্যন্ত আমাদের ওয়েট করা উচিত এবং লড়াইয়ের ময়দান আমরা কিন্তু ছাড়ছি না। তবে আপনি বলছেন যে কুশমান্ডিতে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রায় 5,000 ভোটে এগিয়ে আছে এই মুহূর্তে। বেশ, অবশ্যই আপনি সঙ্গে থাকবেন। হয়তোবা আপনি বলছেন যে নিরাপত্তাজনিত কারণ হতে পারে, কারণ বিজেপি কর্মীরা এতটাই উচ্ছ্বসিত যে তারা তৃণমূলের থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছে। তারা বাজি পটকা আমাদের ক্যাম্প অফিসের মেয়েদের দিকে ছুড়ে দিয়েছে, এটা বাস্তব পরিস্থিতি আজকে দেখতে হচ্ছে। এই বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা কিন্তু 2011 সালে বলেছিলাম আমি বলছি অম্বরীশ, এটা কি আপনি মানবেন যে এই ছবিটাই যদি ঠিক উল্টো হতো, ধরে নিন আজকে তৃণমূল যদি 195টা আসন এগিয়ে থাকতো আর বিজেপি যদি 92 থাকতো, তাহলে সেই ক্ষেত্রে ভাঙচুর হতো না, কোনো বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর হতো না, কোনো বিজেপির পার্টি অফিস ভাঙচুর হতো না, কোথাও অগ্নিসংযোগ হতো না। 100% ডেফিনেটলি আমরা সেই শিক্ষায় শিক্ষিত। আমাদের মধ্যে উচ্ছ্বাস অবশ্যই থাকতো, কিন্তু সেই উচ্ছ্বাস মাত্রা ছাড়া হতো না। বেশ, আমি রিমা দেবীর থেকে শুনবো, কারণ আপনি বললেন যে মহিলাদের দিকে বাজি পটকা ফাটানো হচ্ছে। আমি আসবো। দেখুন, নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা, আইনের শাসন, এগুলো সবাই চাইবেন। ভোটে উচ্ছ্বাস থাকবে, উত্তেজনা থাকবে, আবির খেলা থাকবে, স্লোগানিং থাকবে, ডান্স থাকবে, সবকিছুই থাকবে। কিন্তু তাই বলে কোনো মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করবে জয়ের আনন্দ, এটা তো কখনোই মিডিয়া কর্মী হিসাবে আমি মেনে নিতে পারি না কখনোই। আসুন এই মুহূর্তে চৌরঙ্গি কেন্দ্রের দিকে আমরা একটু তাকাই। চৌরঙ্গি বিধানসভায় এখানে কিন্তু তৃণমূল শেষ হাসি হেসেছে। নয়না বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন চৌরঙ্গি থেকে। উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র বিধানসভা, সেখানে চৌরঙ্গি থেকে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন। জয়ের খবর আসছে তৃণমূল কংগ্রেসের কাউন্টার পার্টে, প্রথম জয়ের খবর নয়না বন্দ্যোপাধ্যায়। আমরা এর আগে প্রায় 4-5 জন বিজেপি প্রার্থীর জয়ের খবর দিয়েছি, উত্তরবঙ্গ থেকে মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ। চৌরঙ্গি তৃণমূল প্রার্থী চৌরঙ্গি থেকে নয়না বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন। আর এই মুহূর্তে 13 রাউন্ড শেষে তারকেশ্বরের ছবি আপনাদেরকে দেখাচ্ছে। বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন সন্তু পান। 13 রাউন্ড গণনার শেষে তারকেশ্বরে বিজেপি প্রার্থী সন্তু পান এগিয়ে রয়েছেন। এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট। বাংলার কুর্সিকার এই সেগমেন্টে দ্য ব্যাটেল অফ বেঙ্গলে ফিরে আসবো আবার একটা ছোট্ট বিরতির পরে, সঙ্গে থাকবেন। ফিরে আসলাম আবার দ্য ব্যাটেল অফ বেঙ্গলে। এই মুহূর্তে চলছে গণনা, বিভিন্ন কেন্দ্রে এগিয়ে পিছিয়ে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কি বলছেন এখন এই মুহূর্তে শোনাবো আপনাদের। নিয়ে যাব, সবার সঙ্গে দেখা করব। অসংখ্য ধন্যবাদ। আর যারা এই সন্দীপন সাহা মহাশয়কে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছেন, উনি কি এই ফর্মটা নিয়ে আপনাদের কাছে আসতে পারবেন? আসতে পারবেন না, তো আমাকেই আসতে হবে। 33,000-এ আমি হেরেছি, তার মধ্যে 2টো ওয়ার্ডে 98% মুসলিম ভোটিং হয়েছে। এই মুসলিম ভোটেই জিতেছে তৃণমূল কংগ্রেস, হিন্দুরা তাদের ভোট দেয়নি। আপনি এন্টালিতে আরো কাজ করবেন, দেখুন, উনি জেতা বিধায়ক হওয়ার পরেও যা পাওয়ার হবে না, সেটা একটা হায়রা বিধায়কের।
একেবারে আমরা দেখতে পাচ্ছিলাম সেই ছবি, এন্টালির ছবি। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তিনি হেরে গিয়েছেন, হারার পরেই ক্ষোভ তার রয়েছে এবং তিনি বলছেন যে জয়ী বিধায়ক এবং হেরে যাওয়া বিধায়ক তার ক্ষমতা, যদিও বিজেপি যদি রুলিং পার্টি হিসাবে ক্ষমতায় আসে, যদিও সময় বলবে সেটা, এবং অতি দ্রুত সেই সময়টা কিন্তু আসবে। মোটামুটিভাবে আর 2-1 ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যাবে ছবি। যে সম্ভাবনার কথা বারবার করে উঠে আসছে যে পরের দিকে ট্রেন্ড পরিবর্তন হতে পারে, পরের দিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে, কাউন্টার পয়েন্ট ছেড়ে কেউ যাবেন না, যারা পোলিং এজেন্ট রয়েছেন তাদেরকে আরও সতর্ক থাকতে বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু এই সংখ্যাটার ক্ষেত্রে ব্যাপক রদবদল যে হবে, মানে অর্থাৎ পুরো একটা রিভার্স ফর্ম দেখা যাবে, এরকমটা আশা করা যাচ্ছে না। আমি আজিজুলদার কাছে আবারও যাব যে কলকাতায় কিন্তু একাধিক কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, উত্তর কলকাতার ক্ষেত্রে বিশেষ করে বলবো যে তারা কিন্তু তাদের নিজেদের যে গড় সেটাকে তারা অটুট রাখতে পেরেছে। দেখো, এটা তো এখনো পর্যন্ত যা ফলাফল, তাতে করে গত নির্বাচনে 2021 সালে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 48%, সেটা কমে হয়েছে 41% সামথিং। আর ভারতীয় জনতা পার্টি 37-38% ভোট পেয়েছিল, সেটা বেড়ে হয়েছে 45%। ফলে এটা ক্লিয়ার ম্যান্ডেট, এখনো পর্যন্ত যা গোনা হয়েছে তার উপর ভিত্তি করে বললাম। ফলে ভারতীয় জনতা পার্টি একদম 200 ছুঁই হচ্ছে এবং এটা গোটা রাজ্যের যদি ম্যাপটা তুমি দেখো তাহলে পরিষ্কার বুঝতে পারবে যে জঙ্গলমহল পুরো বিজেপি হয়ে গেছে, উত্তরবঙ্গ পুরো বিজেপি হয়ে, আমি দেখছিলাম ইলেকশন কমিশনের সাইটে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে উত্তর 24 পরগনা, মানে কলকাতা লাগোয়া যে জেলাগুলো আছে, মানে আজিজুলদা, তার মানে পরের দফায় যে ভোটটা হলো, যেখানে বিজেপির গতবার 16টা বিধানসভায় বিজেপি ছিল 2021 বিধানসভা অনুযায়ী, সেখানে আপনি বলছেন যে একটা ব্যাপক রদবদল কিন্তু হয়েছে। হ্যাঁ, দ্বিতীয় দফায় এখন তো পরিষ্কার, মানে জলের মতো পরিষ্কার হয়ে গেছে যে দ্বিতীয় দফায় যে 142টি আসনে ভোট হয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টি মানে দারুণভাবে মানে ভোট করেছে এবং সেটার ফলাফল আমরা অন্ততপক্ষে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। কলকাতা লাগোয়া উত্তর 24 পরগনা, যে উত্তর 24 পরগনা গত নির্বাচনে 33টি আসনের মধ্যে 28টি আসনে জয়লাভ করেছিল, ঠিক, এবং কলকাতায় 11তে 11, সেইখানটায় মানে তৃণমূল কংগ্রেস তার আসন ধরে রাখতে তো পারেইনি, ভারতীয় জনতা পার্টি চমকপ্রদ ফলাফল করেছে, যার ফলে এটা সম্ভব হয়েছে। 195 আমরা দেখতে পাচ্ছি, এটা হিউজ ম্যান্ডেট আমি বলবো। বেশ, রিমাদির কাছে যাই। রিমাদি, এই যে দ্বিতীয় দফার ভোটে, যেটা সবাই প্রথম থেকেই একটা মোটামুটি অনুমানের উপর অনুমান করা হচ্ছিল, কারণ এবারকার ভোট বিশেষ ভোট ছিল, এবারকার বিধানসভা নির্বাচন, যে উত্তরবঙ্গে প্রথমে যে 152টা কেন্দ্র হলো, সেখানে বিজেপির একটা বড় গ্রিপ থাকবে, বিজেপি এগিয়ে থাকবে। কিন্তু 142টা আসন যদি মেকআপ না করা যায়, বিজেপির কিন্তু আবারও সেই 21-এর হালই হবে, এরকমটা মনে করা হচ্ছিল। বিজেপি কোন জাদুতে এই দক্ষিণবঙ্গের ভোটকে নিজের ঝুলিতে নিল? মানে এই যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই বিভিন্ন বিস্তৃত, নদিয়াতে একটা বিজেপির ভালো বেস ছিলই, উত্তর আর দক্ষিণ 24 পরগনাকে ব্যালেন্স করা, মানে একদিকে 33, একদিকে 31, প্রায় 64টা বিধানসভা, এবং কলকাতা, এই জায়গা আমি আসবো রিমাদির কাছে। কিন্তু তার আগে হাওড়ার ছবি আপনাদেরকে দেখাই, তৃণমূল এবং বিজেপির গন্ডগোল যোগেশচন্দ্র গার্লস কলেজের সামনে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তুমুল উত্তেজনা, তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে উত্তেজনা হাওড়ার যোগেশচন্দ্র গার্লস কলেজের সামনের ছবি দেখুন। মামা, আমার চাটা আনছো না? আর এই মুহূর্তে দেবকুমার দেও আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দেবকুমার, এখন এই মুহূর্তে এই যে গন্ডগোলের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মূলত কি হয়েছে এখানে, কি কারণের জন্য গন্ডগোল? জানিয়ে রাখি যে যোগেশচন্দ্র গার্লস স্কুলে গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা, তৃণমূল বিজেপির বচসা
মারামারি লাঠিচার্জ করে পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনী দুই দলের কর্মী সমর্থকদেরকে গণনা কেন্দ্রের সামনে থেকে সরিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে। তবে এই মুহূর্তে এখন স্বাভাবিক রয়েছে হাওড়া সতীশচন্দ্র গার্লস স্কুলে যেখানে গণনা হচ্ছে এই মুহূর্তে কিন্তু এখন এখানে স্বাভাবিক রয়েছে। তবে বিজেপি জিতে আসার এর ফলে কিন্তু এখনো পর্যন্ত বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেস যে বস্তা হয়েছিল সেই বস্তাটা জুড়েই কিন্তু এখানে মারামারি হয়। এরপরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী দুই দলের কর্মী সমর্থকদেরকে এই গণনা কেন্দ্রের সঙ্গে থেকে সরিয়ে যায়। তবে এখন কিন্তু এলাকা স্বাভাবিক রয়েছে এমনটাই আমি জানাবো। ধন্যবাদ দেবকুমার। এই যে উত্তেজনার ছবি দেখতে পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে ভয়াবহ বিষয়। রাজনৈতিক হিংসার ঘটনা এবারকার নির্বাচনে দুদিন অর্থাৎ 23 এপ্রিল এবং 29 এপ্রিল বিরত থাকলেও এই যে গণনা কেন্দ্রে বা গণনা কেন্দ্রের বাইরে যে গণ্ডগোল বা মারামারি দেখতে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু উৎকণ্ঠা বাড়াবে। খুব স্বাভাবিকভাবে শান্তির যে ভোট, গণতন্ত্রের অন্যতম ভোট যেবার হলো, গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করতে পারলেন এবারকার ভোটে, নিদর্শন হয়ে থাকলো এবারকার ভোট। নির্বাচন কমিশন তার জন্য ফুল ডিভিডেন্ড পেলেন। কিন্তু এখন এই যে গণ্ডগোল, যে অশান্তি, এটা কিন্তু অত্যন্ত ভয়াবহ একটা বিষয়। এবং এই মুহূর্তের আরেকটি আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে সিও থেকে জানানো হয়েছে যে আগামী 3 মাস রাজ্যে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বিভিন্ন জায়গায়, যাতে রাজনৈতিক হিংসার ঘটনা এবং ভোট পরবর্তী সন্ত্রাস যাতে না হয় সেই কারণের জন্য 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। দার্জিলিংয়ে 6 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। আগামী 3 মাস রাজ্যে থাকবে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আমরা বিভিন্ন জেলাভিত্তিক কোম্পানির যে থাকবে কেন্দ্রীয় বাহিনী সেগুলো দেখাচ্ছি। শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে এই দুটো জায়গায় মিলে 13 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। পাশাপাশি কালিম্পংয়ে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বিভিন্ন জায়গায় আলিপুরদুয়ার, কোচবিহারে 26 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। আগামী 3 মাস রাজ্যে মোট 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। আলিপুরদুয়ারের ক্ষেত্রে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা মোতায়েন থাকবে। জলপাইগুড়িতে 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ইসলামপুরেও 8 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। ভোট পরবর্তী হিংসা রুখতে সক্রিয় কমিশন। আর এখন এই মুহূর্তে পরের খবরে নজর রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ি থেকে বেরোলেন, কালীঘাটের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। বাড়ি থেকে বেরিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন নিজের বাড়ি থেকে বেরিয়ে শাখাওয়াত মেমোরিয়াল স্কুল, যেখানে গণনা হচ্ছে ভবানীপুর কেন্দ্রের। তার ডেস্টিনেশন আমরা জানতে পারছি শাখাওয়াত মেমোরিয়াল স্কুল, সেখানে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আমরা আবারও চলে যাব রিমাদির কাছে। রিমা কিসকু বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। রিমাদি, যেখানটা আমরা জানতে চাই একেবারে এই মুহূর্তে, আপনারা বারবার করে ভোট পরবর্তী হিংসার বারংবার আপনারা অভিযোগ করেছেন,
এবং আপনারা তথ্য সামনে এনে পরিসংখ্যান সামনে এনে গতবার 2021-এর পর বলেছিলেন যে ভোট পরবর্তী হিংসায় কয়েকশো কর্মী আপনাদের, কয়েক হাজার কর্মী আপনাদের ঘর ছাড়া হয়েছে, কয়েকশো কর্মী মারা গিয়েছেন। আজকে আপনাদের কর্মীদের উদ্দেশ্যে বার্তা কি থাকবে, যেখানে বিজেপিকে আমরা লিডিং পজিশনে দেখতে পাচ্ছি? 21-এর ঘটনার আবার উল্টো হবে না তো? মানে এই পরিবর্তন শান্তি শৃঙ্খলা আইন কানুন এগুলো বজায় রাখতে পারবে তো বিজেপি নেতা? আমাদের রাজ্য সভাপতি তো বলেই দিয়েছেন যে 6 তারিখে আমরা মাছ ভাত খাওয়াবো। তৃণমূলের যারা আছেন নেতা নেত্রী বা অঞ্চলে যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন তাদেরকে আমরা, এবং নির্বাচন কমিশন বিষয়টা দেখছেন, যার জন্য চাইছেন যে 3 মাস এখানে থাকুক বাহিনী, যারা রক্ষা করবে সবাইকে, কোনো রকম অশান্তিমূলক আচরণ যেন না হয়, আর কোনো মায়ের কোল যেন না খালি হয়, কেউ যেন বাড়ি ছাড়া না হয়, কারো বাড়িতে যেন আগুন না লাগে, এইসব দেখার জন্য নির্বাচন কমিশন তারা ব্যবস্থা করে রেখেছেন আগে থেকে, এবং এতে আমরা খুশি। তার মানে যে জিনিসটা আমরা সাফার করেছি সেটা দিয়ে আমরা কাউকে যেতে দেব না, আবার ফার্দার যাতে না হয়। তার মানে 6 তারিখে মাছ ভাত খাওয়ানোর পরিকল্পনা, পাশাপাশি হাতে গোলাপ দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে, ভালোবাসা বিতরণ। দেখুন, রাজনীতিতে হিংসা তো পরিসমাপ্তি নয়। আজিজুল, আপনার কি মনে হয়, মুখে যতই আমরা এত মিষ্টি মিষ্টি কথা বলি, বাস্তব ক্ষেত্রটা কি তাই হবে? শাসক যদি দায়িত্বশীল পালন করে, মানে যদি জনাদেশকে সম্মান জানায়, মানে এটা তো এই যে 38% থেকে 45%, 7% মানুষ ভোট দিয়েছে বেশি ভারতীয় জনতা পার্টিকে, প্রায় 195টি আসনে লিড করছে এই মুহূর্তে। এটা তো জনগণের আশীর্বাদ। যারা ভোট দেয়নি তারাও গণতন্ত্রের অংশ, যারা ভোট দিয়েছে তারাও গণতন্ত্রের অংশ। এই সহিষ্ণুতা যে দেখাতে পারবে সেই তো একটা অন্য রকমের রাজনৈতিক দল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। যেমন আমি দেখি 2011 সালে কিন্তু 34 বছরের যে বাম শাসন তার অবসানের পরে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যে জোট ক্ষমতায় এসেছিল, সেদিন কিন্তু ইনিশিয়ালি কোনো বদলা এর কোনো সংস্কৃতি বা খুন খারাপি রাজ্য জুড়ে আমরা দেখিনি। এইটা কিন্তু ঘটনা। যদিও 2021 সালের বিধানসভা নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগ ভারতীয় জনতা পার্টি থেকে করা হয়েছে এবং তার বাস্তবতা যে একদম নেই সেটাও বলা যাবে না। সুতরাং 2021-এ যেটা হয়েছে সেইটা 2026-এ রাজনৈতিক পালাবদলের পর যারা শাসক হচ্ছে তারা যদি করে, তাহলে তো একই আসনে দুটো রাজনৈতিক দলকেই বসাতে হবে। মানে এই অধ্যায় কলঙ্কিত করা যাবে না। আপনি বলছেন 21-এ যেটা হয়েছে আমরা সাধারণ মানুষ হিসাবে সেটা করা যাবে না। সাধারণ মানুষ হিসাবে একদম আসবো, সুজিতদার কাছে আসবো এরপরে। কিন্তু এখন এই মুহূর্তে আমরা করণদিঘিতে একবার নজর রাখি। করণদিঘিতে বিরাজ বিশ্বাস জয়ী হয়েছেন, বিজেপি প্রার্থী। করণদিঘিতে বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস জয়ী হয়েছেন। জয়ের প্রায় আমার যেমন হয় প্রায় ষষ্ঠ খবর এসে পৌঁছলো। করণদিঘিতে বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস জয়ী হয়েছেন। করণদিঘিতে জয়ী বিজেপি প্রার্থী এবং মোথাবাড়িতে আমরা দেখছি মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী নজরুল ইসলাম। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নজরুল ইসলাম। এখনো পর্যন্ত এই জয়ের খবর কিন্তু আসছে। করণদিঘিতে বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাস আর মোথাবাড়িতে তৃণমূল কংগ্রেসের নজরুল ইসলাম জয়ী হয়েছেন। আমি চলে যাব সুজিতদার কাছে। সুজিতদাই, মানে সন্ধ্যের পরে সন্ত্রাস হয় বাংলায়, এটা বিভিন্ন বাইরে আমার যে রাজ্যের যারা বন্ধুবান্ধব রয়েছেন তারা বলেন যে সন্ধ্যের পরে, অর্থাৎ মানে সাজ হুই তো বাত হুই, এরকম একটা ব্যাপার আর কি। তো এই যে সন্ধেবেলায় গন্ডগোল, আজকেও তো এমন একটা পরিস্থিতি যাতে মানে মোটামুটি ফাইনাল কনক্লিউশন আস্তে আস্তে আকাশের সূর্য কিন্তু ডুবে যাবে, অন্ধকার হবে। এরপরে মূলত যেটাই রাজনৈতিক হিংসা প্রতিহিংসা, পাল্টা নেওয়া, বদলা, এইসব ইকুয়েশনগুলো আসার একটা পুরনো অভিজ্ঞতা রয়েছে। যদিও এবার ভোটের অভিজ্ঞতা আমাদের অনেকটা বদল হয়েছে। আপনার কি মনে হয় এই ক্ষেত্রে যে রুলিং পার্টিতে যিনি আসবেন, বিজেপি যদি আসে, 21-এর পাল্টা নিতে গেলে তো তার হাত আবার কালিমালিপ্ত হবে, মানে বিজেপির দিকে তখন মানুষ একেবারে প্রথম রাতেই খারাপ নজরে দেখবেন? দেখুন, আমি একটা কথা বলি, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হয়ে বলি, ডেমোক্রেসি কথাটা হচ্ছে ডেমোক আর ক্যাটাস থেকে, ফ্রম ল্যাটিন। অতএব গণতন্ত্রে আর একটা কথা আছে, হিজ অর হার অপোজিশন, হিজ অর হার চিফ মিনিস্টার অর প্রাইম মিনিস্টার। অর্থাৎ এটা আমরা ইংল্যান্ডের পার্লামেন্ট থেকে নিয়েছি, রাজা বা রানীর প্রধানমন্ত্রী, রাজা বা রানীর বিরোধী নেতা।
একই ক্ষেত্রে রাজ্যপাল, আমাদের অঙ্গরাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল তার মুখ্যমন্ত্রী তার বিরোধী লিডার, এবং সেইভাবেই বাম দিক ডান দিক মেনটেন করে চলা হয়। তবে আজকের ক্ষমতায় এসে যদি বিজেপি আবার পুনরুক্তি করে বা পুনরায় 21কে ফিরিয়ে আনে, এটা বিজেপির পক্ষে চরম ভুল হবে, চরম ভুল। রাজনৈতিক ক্ষমতা পাওয়ার পর উচিত যে কোনো রাজনৈতিক দলের যে তার ম্যানিফেস্টোটা কার্যকর করা। আমরা বাংলার মানুষ, আমরা আশা করব বাংলার জনাদেশ বিজেপির পক্ষে, অস্বীকার করার কোনো জায়গা নেই, আমি প্রথমেই বলে নিয়েছি। অতএব বিজেপিরও উচিত হবে যে ওই পাল্টা মান নয়, একদম দেখুন আমি একটা কথা, পাল্টা মার হলে আর সংস্কৃতি একদম তাই। রিমা যেটা বললেন, আর এখন এই মুহূর্তে আমরা নজর রাখবার চেষ্টা করব অরূপ বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী, টালিগঞ্জে পিছিয়ে রয়েছেন অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসের পিছিয়ে থাকবার খবর আসছে 787, যদিও মার্জিনটা অত্যন্ত ন্যারো মার্জিন, 787 ভোট, তাতে এগিয়ে রয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী পাপিয়া অধিকারী। টালিগঞ্জে হেভিওয়েট তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ বিশ্বাস পিছিয়ে 787 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী। আমরা পরের আপডেট দেখি কি রয়েছে। পরের আপডেট আমরা দেখে নিই। পুরসুরায় বিজেপি প্রার্থী 53,500 ভোটে জয়ী হয়েছেন। পুরসুরার প্রার্থী বিমান ঘোষ, মার্জনা করবেন, 53,500 ভোটে জয়ী হয়েছেন পুরসুরার বিজেপি প্রার্থী বিমান ঘোষ। বিমান ঘোষ জয়ী হয়েছেন 53,000-এর বেশি ভোটে, অর্থাৎ একাধিক জায়গায় বিজেপির মার্জিন কিন্তু রিমার্কেবল মার্জিন এবার যেটা আমরা দেখতে পাচ্ছি। তবে এখনো পর্যন্ত আরও সময় অপেক্ষা করতে হবে, এবং সেই সময় যত গড়াবে তত পরিষ্কার হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়েছেন শাখাওয়াত মেমোরিয়াল স্কুল, যেখানে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের গণনা হচ্ছে। সেখানে কেন গেলেন মমতা বাড়ির থেকে বেরিয়ে, কি ঘটনা, কি পরিস্থিতি, সেদিকেও আমাদের নজর থাকবে। একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসছে আজকের দ্য ব্যাটল অফ বেঙ্গলে, সঙ্গে থাকবেন। ফিরে আসলাম দ্য ব্যাটল অফ বেঙ্গলে আবারও আজকের এই আলোচনায়। আর এখন এই মুহূর্তে আমরা আবারও যাব স্টুডিওতে। আজিজুল দা রয়েছেন, সুজিত দা রয়েছেন, রিমাদি রয়েছেন, তিনজনের কাছেই। এবারকার ভোটে, এবারকার বিধানসভাকে এক্সেপশনাল ইলেকশন বলা হচ্ছে কেন? আজিজুল দার দৃষ্টিতে কেন? সুজিত দা কি মনে করছেন এবং রিমাদি বিভা কি মনে করছেন? অর্থাৎ এবারকার বিধানসভা ভোট কোন কোন দিক থেকে নজর কাড়া হলো, রঙিন হলো, কতটা ঘটনাবহুল হলো, কতটা উল্লেখযোগ্য হলো, ব্যতিক্রমী হলো, আমরা জানবো আজকের এই অনুষ্ঠানে আলোচনা থেকে। আমি চলে যাব আজিজুল বিশ্বাস, যার কাছে একাধিক ভোটের খুব ক্লোজ অবজারভেশন করার অভিজ্ঞতা রয়েছে, এবং আমার যতদূর নলেজে আছে এই ইলেকশনের রেজাল্টের দিন প্যানেল করারও আজিজুল দার অভিজ্ঞতা নানা করে প্রায় গত 10-15 বছর, 2016 থেকে, মানে 10 বছর আমি নিশ্চিন্তে বলতে পারি। আমি 2011 যাও 15-16 বছরের সবার অভিজ্ঞতা। আজিজুল দা, এবারকার ইলেকশন কোন কোন দিক থেকে এক্সেপশনাল? একটা সবচেয়ে আমার স্বস্তির যেটা লেগেছে, একটা বেদনার জায়গা যেমন হয়েছে, আমার সহ নাগরিক যারা প্রায় 27 লক্ষ যারা ট্রাইব্যুনালের মধ্যে আছে, তারা ভোট দিতে পারলেন না। তারা অধিকাংশই বৈধ ভোটার এখানকার। 2 নম্বর ভালো লাগার জায়গা হচ্ছে, যেটা বেদনার জায়গা তেমনি খুশির হচ্ছে, রক্তপাতহীন নির্বাচন। যে নির্বাচনটা রক্তপাতহীন করার জন্য নির্বাচন কমিশনকে বুলেট প্রুফ ব্যবস্থা, আটোসাটো ব্যবস্থা, সেখানে সাজোয়া গাড়ির গর্জন যেমন ছিল, ভারী বুটের শব্দ যেমন ছিল, তেমনি করে ওয়েব ক্যামেরা, প্রযুক্তির ব্যবহার, সবটা মিলিয়ে রক্তপাতহীন ভোটের দিনগুলো আমরা দেখেছি। এটা বাংলার জনগণ হিসেবে, সাধারণ মানুষ হিসাবে একটা বড় প্রাপ্তির জায়গা। অন্ততপক্ষে একটা মানুষও বলতে পারবে না যে আমার ভোটটা কেউ দিয়ে দিয়েছে। এইটা খুব ভালো লাগার জায়গা। ফলে এই ম্যান্ডেটটাকে মেনে নিতে হবে। আজকে ভারতীয় জনতা পার্টি 45% যেমন ভোট পেয়ে ক্ষমতায় আসছে বা আসতে চলেছে, তেমনি করে 55% মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ভোট দিয়েছে। সুতরাং এই ভোটটা মানে যার ভোট সে দিয়েছে, যাকে খুশি তাকে দিয়েছে, এই একটা বিরাট কিন্তু বড় জায়গা। সুজিত দা, প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশনের ভূমিকার নিন্দা করেছে। এসআইআর থেকে শুরু করে পরবর্তী, এমনকি লাস্টের দিকে তারা কোর্টেও গেলেন, সুপ্রিম কোর্টে গেলেন, কপিল সিব্বল লড়লেন, হেরেও, মানে সেই মামলা হেরে গেলেন। কিন্তু আমার কথা এই যে বারবার করে নির্বাচন কমিশনকে আটকানোর চেষ্টা করা, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নিন্দা করা, সমালোচনা করা, জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলা, মনোজ আগরওয়ালের সমালোচনা করা, কিন্তু কোথাও দাঁড়িয়ে মানে চূড়ান্ত যারা নিন্দুক
তারাও ইলেকশন কমিশনের নিন্দুক, তারাও বলতে পারছে না যে এবার ভোটে ম্যানিপুলেশন হয়েছে। তারা বলছেন ভোট খুব সুন্দর হয়েছে, মৃত্যু হয়নি, রক্তপাত হয়নি, সেরকমভাবে গন্ডগোল হয়নি, দু এক জায়গায় গন্ডগোল যেটা হয় সেটা হয়েছে। তাহলে শেষমেশ জয় হলো কার? না, ইলেকশন কমিশনকে আমি প্রথম থ্যাঙ্কস জানাবো। আচ্ছা, যে এই মনে হয় আমার দেখা ভোটের আমি 84 সাল থেকে ভোট করাচ্ছি, 84 সাল মানে আমাদের অভ্যেসটাই বদল হয়ে গেল, আবার আমরা রিব্যাক করলাম। রক্তহীন ভোট হলো, রক্তপাতহীন ভোট। আমার মনে আছে সুজিত দা, আপনি অবাক হয়ে যাবেন, গত যে 8 দফায় ভোট হলো, আমরা প্রত্যেক মিডিয়া কর্মীরা হিসাব করতাম যে এই দফায় একজন, আচ্ছা তারপরেরটা দুজন, আচ্ছা তারপরেরটা 4 জন, মানে মোট মিলিয়ে কজন? বেদনাদায়ক হিসেবে হিসেবটা বেদনাদায়ক। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনকে আমার অশেষ ধন্যবাদ। 100 দিচ্ছি। হ্যাঁ, বাট নির্বাচন কমিশন কিছু সিদ্ধান্ত নিয়েছে। আমরা 17 বার নির্বাচন কমিশনে গেছি, 5 বার অবস্থান করেছি, কিছু সিদ্ধান্ত ওই সময় নিয়েছে যেটা সত্যি একটা সিদ্ধান্ত হচ্ছে পরক্ষণে পরিবর্তন। সিদ্ধান্ত হচ্ছে, আপনি অতীতে দেখুন এইটা ঠিক হয়নি। দেখুন আমি 96-এ টিএন সেশনে কথা বলছি। আচ্ছা সুজিত দা, একটু এই মুহূর্তে আপনার কাছে বলতে বলতে আমাকে থামতে হলো। এই মুহূর্তে আসুন আপনাদেরকে ওয়ালে দেখাই, সাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন আমরা একবার ওয়ালে দেখাই সেই ছবি, আমরা স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন এই মুহূর্তে সাখাওয়াত মেমোরিয়াল, যেখানে ভবানীপুর বিধানসভার গণনা হচ্ছে, সেখানে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ভেতরে চলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা বলছিলাম এবার বলবো, কিন্তু হ্যাঁ হ্যাঁ সুজিতা বলুন বলুন, আপনি বলতে থাকুন। হ্যাঁ, আর এই যে ভোট পার্সেন্টেজ একটা মজার, আমি বলি ভোট পার্সেন্টেজ মজার এই জন্য বলছি যে বিদেশে থাকে তারাও চলে এসছে, যারা বাইরে অন্য রাজ্যে থাকে তারা চলে এসছে, ইতিপূর্বে যারা বাইরে কাজ করেন তারাও চলে এসছে, বিদেশে যারা থাকে, যারা বিদেশে থাকে তারাও চলে এসছে। মজা হয়েছে কি, আগে ইলেকশন কমিশন ছোট্ট একটা কাগজ দিত, বুথে বুথে ডিস্ট্রিবিউশন হতো। এবারে ইলেকশন কমিশন একটা বড় কাগজ দিয়েছে, কিউআর কোড দিয়েছে। এবং এই কাগজটা অনেকে মনে করেছে যে ভোট দিতে হবে এবং কাগজটা গুছিয়ে রাখতে হবে, কারণ এটাই ল্যান্ডমার্ক হয়ে যাচ্ছে মনে হচ্ছে। যেমন 2002 এটা একটা ভালো দিক, এই যে সবাই এসে ভোটটা দিল এবং আমার অধ্যাপক বললেন যে যে যার ভোট সেটা দিতে পেরেছে। সত্যি কথা, এবারে যে যার ভোট সেটা দিয়েছে। সুজিতা একটু থামাবো, আমি রিমা দেবীর কাছে যাওয়ার আগে এক্ষুনি এই মুহূর্তে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে আমার প্রতিনিধি দীপাঞ্জনা সাউ আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জনা, তুমি যদি আমাকে শুনতে পাও জানাও, এখন এই মুহূর্তের কি পরিস্থিতি? আমরা ছবিতে দেখতে পেলাম, তোমার চিত্র সাংবাদিক যে ছবি পাঠালেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছেছেন, কি পরিস্থিতি এখন? একেবারে দেখো দেবাশিস, ভবানীপুর এই গণনা কেন্দ্র একেবারে হাই ভোল্টেজ এলাকা, হাই ভোল্টেজ গণনা কেন্দ্র। সকাল থেকেই আমরা নজর রেখেছিলাম কে এগিয়ে রয়েছে। সেক্ষেত্রে এখনও অবধি যেটা আমরা খবর পাচ্ছি, তবে কিছুক্ষণ আগে আমি আপডেট দিয়েছিলাম যে 12 নম্বর যে রাউন্ড, সেই রাউন্ডের ফলাফল ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে 7200 ভোটে এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঘড়ির কাঁটায় এখনও প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। ভেতরের কি গণনা চলছে এবং কি ফলাফল সেটা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। তবে কিছুক্ষণ আগে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী, তিনি প্রথমে এসেছিলেন। তিনি যখন সেকেন্ড রাউন্ডে দেখা যাচ্ছিল যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বেশি ভোটে তিনি কিন্তু এগিয়েছিলেন। তারপর থেকে তৃতীয় রাউন্ড থেকে এখনো অবধি 12 রাউন্ড পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। কিন্তু 13 রাউন্ড এখনো কিন্তু ঘোষণা করা হয়নি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গিয়েছে। ভেতরের পরিস্থিতি কি রয়েছে, কি চলছে, ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে কংগ্রেসে যারা এজেন্টরা ছিলেন তারা কি তাদেরকে আমরা বেরিয়ে যেতে দেখলাম। কিন্তু তোমাকে ছবিটা আরও একবার দেখাবো, ইতিমধ্যে আমার চিত্র সাংবাদিক সুপ্রিয় যে ছবি তুলে ধরছে, তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু একেবারে এই যে গণনা কেন্দ্র সাখাওয়াত মেমোরিয়াল গার্লস যে গণনা কেন্দ্র রয়েছে, সেখানে একেবারে কলকাতা পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে একেবারে নজর রয়েছে। তার পাশাপাশি একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু মূলত ভেতরে প্রবেশ করেছেন এবং তিনি জয়ের বিষয়ে অনেকটাই আশাবাদী। এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে নিজের গাড়ি করে এসে তিনি একাই একেবারে তড়িঘড়ি করে তিনি নিজের যে নথি, সেই নথি তিনি যাচাই করে ভেতরে প্রবেশ করেছেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুজনেই কিন্তু ভেতরে রয়েছে। একেবারে হাই ভোল্টেজ চলছে গণনা। ভেতরের পরিস্থিতি কি একেবারে দীপাঞ্জনা, তুমি এই পরিস্থিতির দিকে নজর রাখো হাতে। আর আমাদের এখন এই মুহূর্তে সময় নেই, কিন্তু ভবানীপুরে গণনা কেন্দ্রে
সাখাওয়াত মেমোরিয়ালের ভেতরে রয়েছেন শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি মনোনীত প্রার্থী এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় দলের চেয়ারম্যান নিজে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, তিনি সাখাওয়াত মেমোরিয়ালে রয়েছেন। আর এখন এই মুহূর্তে আজকের এই অনুষ্ঠান শেষ করব। আমি ধন্যবাদ জানাবো, আমাদের সঙ্গে ছিলেন রিমা কিসকু বিজেপি মুখপাত্র, আমি স্বাগত আপনাকে ধন্যবাদ জানাবো আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। সুজিত কুমার পাটোয়ারি জাতীয় কংগ্রেস মুখপাত্র আজকে আমাদের সঙ্গে ছিলেন, ধন্যবাদ। আজিজুল বিশ্বাস রাজনৈতিক বিশ্লেষক, পর্যালোচক এবং অধ্যাপক আমাদের সঙ্গে ছিলেন, এবং সঙ্গে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এরপরে লেটেস্ট আপডেট আপনাদের সামনে নিয়ে আসবে ক্যালকাটা নিউজ। প্রতি মুহূর্তের খবর আপনাদের সামনে তুলে ধরবো এবং পাশাপাশি ঠিক সন্ধ্যে 7টার সময় প্যানেল ডিসকাশনে আপনাদের সঙ্গে আমি থাকবো, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আপাতত ধন্যবাদ, নমস্কার।